আচ্ছা, রেকর্ডিং স্টার্ট করে দিছি। সো ফার্স্ট অফ অল লোগো নিয়ে আমরা ক্লাস যেহেতু শুরু করব, আমাদেরকে আগে জানতে হবে লোগো কত ধরনের হয়। ঠিক আছে? সো কেউ বলতে পারবেন লোগো কয় ধরনের হয়? এনি আইডিয়া? গেস করান দেখি। আপনি কয় ধরনের লোগো দেখছেন এখন পর্যন্ত? আপনারা লোগো দেখেন নাই কেউ কখনো কোথাও? দুই ধরনের। দুই ধরনের। যেমন? দেখছি ভাইয়া, কিন্তু কয় ধরনের এটা খেয়াল করিনি। দেখেন, ধরনগুলো খুব সিম্পল অ্যান্ড যদি একটু সহজভাবে চিন্তা করেন তাহলে জিনিসগুলো খুবই সিম্পল, বাট যদি খুব কঠিনভাবে চিন্তা করেন কঠিন হবে। সে একটা সাধারণ পাবলিক বা সাধারণ জনগণ লোগো দেখে তিন ধরনের। হ্যাঁ, এখানে যে তিন ধরন দেখতে পাচ্ছেন এই তিন স্টাইলের লোগো হয়। এগুলো যদিও লোগো না, আমি জাস্ট আইডিয়া দিচ্ছি আপনাদেরকে। সেই তিন ক্যাটাগরির লোগো হয়। প্রথম ক্যাটাগরির লোগো যেগুলো আমরা দেখে থাকি সেগুলো হচ্ছে শুধুমাত্র লেখা থাকে, শুধুমাত্র লেখা দিয়ে লোগো থাকে। যেমন বলতে পারবেন? যেমন আমার হাতে ফোন নিছি, ফোনটা আমি মাত্র দেখলাম রিয়েলমি, রিয়েলমির লোগো হইতেছে আপনার শুধু লেখা। তারপরে আর শুধু লেখার লোগো কি আছে বলুন দেখি, শুধু লেখা দিয়ে? কোকা কোলার লোগো, শুধু লেখা। আর কি আছে? নেসক্যাফে। নেসক্যাফে, নেসক্যাফের লোগো কেমন আমি ভুলে গেছি। বাট নেসক্যাফের তো মনে হয় ইয়া ছিল একটা, নেসক্যাফের লোগো। নেসক্যাফে লোগো আছে হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ, শুধু লেখা। আচ্ছা, ভেরি গুড। তারপর ক্যানন। ক্যানন, হ্যাঁ এক্স্যাক্টলি। সো এই জিনিসগুলো হচ্ছে শুধু লেখা দিয়ে। জি বলবেন, কিছু বলবেন? তাসকিয়া আপু? সো শুধুমাত্র লেখা দিয়ে এক ধরনের আমরা লোগো দেখি। ঠিক আছে? আরেক ধরনের আমরা লোগো দেখি সাধারণভাবে, যেটা সেটা হচ্ছে যে একটা আইকন থাকে আর একটা লেখা থাকে। এখন এই আইকন অনেক সময় বাম পাশে থাকে, অনেক সময় আইকনটা আপনাদেরকে ক্লাসের কোর্সের মাঝামাঝি চলে আসেন, তারপরেও একই কথা বলি, মাউথ পিস বন্ধ রাখেন। আর কতদিন বলতে হবে এই জিনিসটা? কার থেকে নয়েজ আসতেছে? সাকিব ভাইয়া। এরপর নয়েজ আসলে আমি কিন্তু ক্লাস থেকে বের করে দেবো, কারণ এই এক জিনিস বিরক্ত হয়ে গেছি আমি বলতে বলতে। দেখেন, সো আরেক ধরনের আমরা লোগো দেখতে পারি, যেটা সেটা হচ্ছে যে আইকন প্লাস লেখা থাকে। অনেক সময় আইকন বাম সাইডে থাকে, অনেক সময় আইকন উপরে থাকে, চেঞ্জ হইতে পারে, বাট বেসিক আইডিয়া হচ্ছে আইকন প্লাস লেখা থাকে। এরকম অনেক লোগো দেখতে পারবেন। যেমন আইকন প্লাস লেখার লোগো, যেমন সব থেকে বড় উদাহরণ হচ্ছে, আমরা এই ব্র্যান্ডটাকে সবাই চিনি, আড়ং এর লোগো। আড়ং চিনেন না? এটা দেখেন, আইকন আছে আবার লেখা আছে, দেখছেন? সেরকম আরো অনেক ব্র্যান্ডের লোগো পাবেন আইকন প্লাস লেখা। যেমন পরশে, জ্যাগুয়ার, জ্যাগুয়ার চিনেন? জি ভাইয়া। জ্যাগুয়ারের গাড়ি হয়, খুব সুন্দর সুন্দর গাড়ি বানায় ওরা। এই দেখেন জ্যাগুয়ারের লোগো, আইকন প্লাস লেখা। যদি ওটা আইকন আমরা ধরে নিচ্ছি, যদি ওটা একটা জ্যাগুয়ার আমরা ধরে নিচ্ছি আইকন। তো এরকম ম্যাক্সিমাম লোগো আপনি দেখতে পারবেন যেগুলোতে আইকন থাকে, সাথে লেখা থাকে। এটা সবচেয়ে বেশি দেখা যায়। হ্যাঁ, আর লাস্টলি হচ্ছে শুধুমাত্র আইকন, শুধুমাত্র আইকন দিয়ে লোগো হয়। এটা দেখছেন কোথাও? শুধু আইকন থাকে আর কিছু লেখা থাকে না, এরকম লোগো বলেন দেখি উদাহরণ। আইফোন, অ্যাপল। আইফোন মানে হচ্ছে অ্যাপেল। আচ্ছা, আর? শুধু আইকন থাকে, কোনো লেখা থাকে না। বলতে পারবেন না? টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, ম্যাকডোনাল্ড, ম্যাকডোনাল্ডে যেমন স্ন্যাপচ্যাট। শুধু ম্যাকডোনাল্ডস এর ম্যাকডোনাল্ড, লোগো আই থিঙ্ক লেখা থাকে। কিন্তু ওটা তো একটা শুধু এম দিয়ে ওটাকে শেপের মতো বানাই বানাই নিছে। ম্যাকডোনাল্ডস এর লোগো হচ্ছে এইটাই যে লেখা আছে। এটা তো শুধু আইকন হিসেবে ওরা ব্যবহার করতেছে, বাট এটা লেখা থাকে ম্যাকডোনাল্ডস এর লোগোতে। সো মোটামুটি দেখবেন শুধুমাত্র এই তিন ক্যাটাগরির লোগোই আমরা দেখতে পাই। আপনি যদি চিন্তা করেন আরো অনেক লোগো পাবেন যেটাই তিন ক্যাটাগরির হয়। এটা সাধারণ পাবলিক বা সাধারণ জনগণ দেখে, বাট আমরা যেহেতু ডিজাইন করব, সো আমরা কিন্তু কি হিসেবে চিন্তা করব, আমাদের ডিজাইনের মধ্যে আমাকে ক্যাটাগরি আগে বুঝতে হবে, নাহলে আপনি ঠিক ডিজাইন করতে পারবেন না। সো এই তিনটা ক্যাটাগরি হচ্ছে সাধারণ জনগণদের জন্য। এর মধ্যে সবার প্রথম যে ক্যাটাগরিটা আমরা দেখতে পাচ্ছি শুধু লেখা, এই ক্যাটাগরিকে বলা হয় টাইপোগ্রাফিক লোগো। টাইপোগ্রাফি কেন বলা হয়? এখানে শুধুমাত্র লেখা থাকে, সো লেখা রিলেটেড ডিজাইন বা লোগো, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড
টাইপোগ্রাফিক লোগো, অর্থাৎ লেখা দিয়ে যে কোনো ডিজাইন করলে সেগুলোকে আমরা বলে থাকি টাইপোগ্রাফিক লোগো। যেমন এখানে দেখেন, আমি এখানে একটা ওয়েবসাইট বার করছি 99 ডিজাইনের, আমি লিংক আপনাদেরকে দিয়ে দিব। এখানে কি বলছে, দ্য 7 টাইপস অফ লোগোস, কয় টাইপের লোগো হয়, 7 ধরনের লোগো হয়। এখন কয় ধরনের লোগো হয় এটার কোনো এক্সাক্ট বা লিখিত কোনো দলিল নাই, যে কেউ বলবে 10, কেউ বলবে 8, কেউ বলবে 6, এক একজন এক এক কথা বলে। বাট আমার কাছে মনে হয় 7 ক্যাটাগরির লোগো, এর মধ্যে আপনি সব ধরনের লোগোকে ইনক্লুড করতে পারবেন, এই জন্য আমি এই ওয়েবসাইটটা দেখাই। যে 7 টাইপস অফ লোগোর মধ্যে আপনি যদি এখানে নিচে দেখেন অনেক ধরনের লোগো আছে, এই লোগোগুলোর মধ্যে কমনলি দেখবেন তিনটা জিনিসই আছে। যেমন নাসা, গুগল, শুধু লেখা, দেখছেন? অ্যাপেল আর এটা কি জানো, পেপসি, এই অ্যাপেল আর পেপসি শুধুমাত্র আইকন। আর এই তিনটা দেখেন লেখা আছে প্লাস আইকন আছে, দেখছেন? সো এই হচ্ছে বেসিক আইডিয়া। বাট এর মধ্যে থেকেও আবার আমাদের ক্যাটাগরাইজ করতে হয়। তার মধ্যে প্রথম যে ক্যাটাগরিটা আমরা বুঝলাম, এই যে শুধু লেখা, শুধু লেখা যে ক্যাটাগরিটা হয় সেটাকে বলা হয় টাইপোগ্রাফিক লোগো, যে ওখানে আপনার শুধুমাত্র লেখা দিয়ে ডিজাইন করতেছে, এগুলোকে বলি টাইপোগ্রাফিক লোগো। এখানে শুধুমাত্র লেখা থাকতে পারে, হ্যাঁ, এক দুটো শেপ ওদিক ওদিকে থাকতে পারে, বাট মেইন প্রায়োরিটি থাকে শুধুমাত্র লেখা, বড় কোনো আইকন টাইকন কিছু থাকে না, সিম্পল টেক্সট। ঠিক আছে? এখন এই টাইপোগ্রাফিক লোগোকে ওরা আবার দুইটা ভাগ করছে, দেখেন বাম পাশেরটাকে বলতেছে আপনার লেটার মার্ক, ডান পাশেরটাকে বলতেছে আপনার ওয়ার্ড মার্ক। এই লেটার মার্ক আর ওয়ার্ড মার্ক লোগো বলতেছে টাইপোগ্রাফিক লোগোর দুইটা অঙ্গ বা অংশ। তো এই লেটার মার্ক আর ওয়ার্ড মার্ক লোগো দুই ভাগে ভাগ কেন করছে বলতে পারবেন? এই লেটার মার্ক আর ওয়ার্ড মার্কের মধ্যে পার্থক্য কি? এই লেটার মার্ক লোগো আর ওয়ার্ড মার্ক লোগোর মধ্যে দুইটার মধ্যে পার্থক্য কি বলেন তো? কি পার্থক্য দেখতে পাচ্ছেন আপনি? কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন না আপনারা? একটা ফন্ট হতে পারে, মানে ফন্ট ইউজ করে, আরেকটা হয়তো বা আপনার ওয়ার্ড গুলো বাট শেপ ইউজ করে আসলে ওয়ার্ড গুলো ডিজাইন করা হয়। ভাই লেটার মার্কে হচ্ছে সবগুলা বড় হাতের, আর ওয়ার্ড মার্কটা সবগুলো ছোট হাতের, আর ছোট বড় মিক্স করা, এটাই। ক্যাপিটাল লেটার, আর গুগলটা হচ্ছে আপনার যেমন ওয়ার্ড মার্ক এটা স্মল লেটার এরকম বোঝাচ্ছে। আর আর কি পার্থক্য আছে? ভালো করে বলেন। এগুলো পার্থক্য, বাট আরো স্ট্রং একটা পার্থক্য আছে যার কারণে এদেরকে ভাগ করা হয়েছে। লেটার মার্কে হচ্ছে মানে লেটারকে এডিট করছে, মানে লেখাকে এডিট করছে, ওই যে মিক্স করছে, NASA কে মিক্স করছে। আহ, আর বুঝিনি আপনার কথা। গুগলে ওই রকমই আছে, জাস্ট কালার চেঞ্জ করছে। ভাইয়া ছবি না। ইউজ হয়েছে এরকম কিছু? না, পেন টুল ইউজ হয়েছে ভাইয়া? না, অ্যান্সার ওইখানেই আছে আপনাদের চোখের সামনে, একটা লেটার মার্ক, একটা ওয়ার্ড মার্ক, অ্যান্সার ওখানেই আছে। চিন্তা করেন দেখি আপনাদের ব্রেইন কতক্ষণে কাজ করে। লেটার মার্কে লেখা আছে আর এই ওয়ার্ড মার্কে লেখা নাই। হুম। আর এগুলো পার্থক্য আমি মানতেছি, বাট ওই পার্থক্যটা না যেটার কারণে এদেরকে ভাগ করছে। লেটার মানে কি, বর্ণ, আর ওয়ার্ড মানে কি? শব্দ। লেটার মার্কে যে ডিজাইন করছে, লেটার আচ্ছা, মার্কে yes, প্রত্যেকটা yes. হচ্ছে এক একটা লেটার বা অক্ষরকে ডিজাইন করা। হ্যাঁ, ওয়ার্ড মার্কে দেখেন পুরোটা একটা ওয়ার্ড। আর লেটার মানে যেমন হচ্ছে ওয়ার্ড মার্কে গুগল, গুগল পুরোটাই একটা শব্দ। আর লেটার মার্কে যে নাসা, নাসার একটা ফুল ফর্ম আছে, ন্যাশনাল অ্যারোনটিক্স স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। তো এই যে ফুল একটা ফর্ম আছে যেটাকে শর্ট ফর্মে ক্রিয়েট করছে, যেটাকে আমরা বলে থাকি অ্যাব্রিভিয়েশন। এই অ্যাব্রিভিয়েশন দিয়ে আমরা যদি লোগো বানাই সেটাকে বলা হচ্ছে লেটার মার্ক লোগো। আর যদি কখনো আমরা একটা দুইটা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটাকে দিয়ে লোগো বানাই, তাহলে সেটাকে বলা হচ্ছে ওয়ার্ড মার্ক লোগো। বুঝছেন পার্থক্যটা কি? আপনারা যেগুলো বললেন এগুলো তো পার্থক্য হবেই, কারণ আমি দুই কোম্পানির কালার তো চেঞ্জ হবে, দুই কোম্পানির লেখা চেঞ্জ হবেই, স্বাভাবিক। এগুলা বেসিক চেঞ্জেস যেটা থাকবেই। বাট মেইন পার্থক্য হচ্ছে লেটার মার্কে কখন ব্যবহার করা হয়, যদি কোনো কোম্পানির নাম বিশাল বড় হয়, যেমন ধরেন রবি খান ব্লা 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 গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এত বড় নাম, এটাকে লোগো বানানো পসিবল না আমার কোম্পানির নাম। এখন কি করতে হবে, আমাকে এটা শর্ট ফর্ম ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? যেমন আমার যেটা বললাম RKBB ইন্ডাস্ট্রিজ, এটা হইতে পারে, হ্যাঁ। বাট ওইটাকে যদি আমি এখন লোগোতে কনভার্ট করি ওই শর্ট ফর্মটাকে, তাহলে সেটা হবে লেটার মার্ক লোগো। আর যদি আমার কোম্পানির নাম হইতো ধরেন একটাই ওয়ার্ড, যেমন রবি, হ্যাঁ, তাইলে
যেমন রবির অলরেডি লোগো আছে, যদি কোম্পানি আছে তো ধরে নেন রবি নাম দিয়ে যদি লোগো বানাইতাম শুধু একটা ওয়ার্ড দিয়ে, তাহলে সেটা হতো ওয়ার্ড মার্ক লোগো। এবং এখানে দুইটাতেই কি ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র লেখা, এই জন্য এগুলো টাইপোগ্রাফিক লোগো। বুঝাইতে পারলাম দুইটার পার্থক্য? এখন লেটার মার্ক লোগো ও আরেকটা বললেন না বড় হাতের ছোট হাতের, এটা আরেকটা জিনিস আপনারা হয়তো জানেন অনেকেই, যখন আমরা অ্যাব্রিভিয়েশন লিখি সবগুলো বড় হাতের লিখতে হয়, আর যখন শব্দ লিখি তখন প্রথম অক্ষর বড় থাকে বাদ বাকি ছোট থাকে। হ্যাঁ, আচ্ছা এবারে দেখেন এখানে বলতেছে আরো ডিসকাস করছে, আমি এই জিনিসটা আপনাদেরকে ইন শর্টে বুঝাইছি, আপনারা এগুলো পড়বেন, না পড়লে আসলে অনেক কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো আপনাদেরকে নিজে থেকে পড়তে হবে, আমি আপনাদের ইন শর্টে বুঝাচ্ছি আর কি। তো মনোগ্রাম লোগো বলতেছে লেটার মার্ক লোগোরই আরেক নাম হচ্ছে মনোগ্রাম লোগো। এই মনোগ্রাম লোগো কখন ব্যবহার করা হয়, যদি কোনো কোম্পানির নাম বড় হয়, শর্ট ফর্মে ক্রিয়েট করা হয়, তখন ব্যবহার করা হয় ওয়ার্ড মার্ক, সরি লেটার মার্ক বা মনোগ্রাম লোগো। যেমন এখানে উদাহরণ দিচ্ছে আপনার এইচবিও, আইবিএম আর নাসা। যেমন এইচবিওর ফুল ফর্ম কি? এইচবিও তে সিনেমা দেখছেন না, নেটফ্লিক্স টেটফ্লিক্স ইউটিউব আসার আগে? আমি তো দেখতাম এইচবিও আর স্টার মুভিজে। দেখেন না এইচবিও তে সিনেমা? এইচবিওর ফুল ফর্ম কি বলেন? হোম বক্স অফিস। আইবিএম এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, আর নাসা তো বলে দিলাম। সেই কোম্পানিগুলোর নাম দেখেন, চ্যানেল হোক কোম্পানি হোক যাই হোক, এদের নাম বিশাল বড়, এদেরকে শর্ট ফর্মে কনভার্ট করছে, দেন আপনার লোগোতে বানানো হয়েছে। তারপরে যদি আপনি ওয়ার্ড মার্ক লোগোকে আপনারা দেখেন এখানে এক একটা ওয়ার্ড, যেমন ভিসা, কোকা কোলা, গুগল, এখানে দেখেন একটা দুইটা ওয়ার্ড হইলে সেটাকে ওয়ার্ড মার্কে ইজিলি কনভার্ট করা যায়, ইজিলি কনভার্টেবল। বাট যদি বড় ওয়ার্ড হয় তাহলে সেটা তো করা যাবে না, এই জন্য এটাকে বলা হয় ওয়ার্ড মার্ক লোগো। আর যেহেতু দুইটাই লেখাকে বেস করে বানানো, সো এই জন্য এই দুটাকে বলা হয় টাইপোগ্রাফিক লোগো। এম আই ক্লিয়ার? বুঝছেন সবাই? জি ভাইয়া। এখন এখানে বাদ রাখি রইলো আর পাঁচটা কি? অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো, ম্যাসকারেট লোগো, কম্বিনেশন মার্ক লোগো, এমব্লেম লোগো আর পিক্টোরিয়াল মার্ক লোগো। সো অ্যাবস্ট্রাক্ট লোগোতে যাই এরপরে। অ্যাবস্ট্রাক্ট লোগোটা কই গেল? এই যে অ্যাবস্ট্রাক্ট লোগো বুঝতে হলে আপনাকে আগে বুঝতে হবে অ্যাবস্ট্রাক্ট। বলেন হোয়াটস দ্য মিনিং অফ অ্যাবস্ট্রাক্ট? অ্যাবস্ট্রাক্টের মানে কি কেউ জানেন? অ্যাবস্ট্রাক্টের মানে কি? বা আপনাকে যদি বলা হয় অ্যাবস্ট্রাক্ট ডিজাইন করো, It's due for cleaning right now, so it's gonna be. বুঝলে অ্যাবস্ট্রাক্টের মিনিং কি বলেন তো? আচ্ছা মানে আমি বলে দিচ্ছি, অ্যাবস্ট্রাক্টের বাংলা মানে হচ্ছে বিমূর্ত। এখন আমারে বুঝেন বিমূর্ত, কে কে বুঝছেন বিমূর্ত? বাংলা অ্যাটলিস্ট বুঝা উচিত, এটা বলেন না আমরা বাংলা বুঝি না। মানে আশ্চর্য। হয় নাই? সংক্ষিপ্ত করা বা ছোট করা। ভাই বিমূর্ত না। মানে যা ধরা যায় না, ছোঁয়া যায় না, এই টাইপের। হ্যাঁ, এই যে কাছাকাছি গেছেন, ধরা যায় না ছোঁয়া যায় না। ওকে, আর অনুভূতি। অনুভূতি না, বিমূর্ত মানে যে ধরা ছোঁয়া যায় না এই টাইপেরই, কাছাকাছি গেছেন বাট এক্সাক্ট অ্যান্সারটা হয় নাই, বাট ওইটাই আর কি বিমূর্ত। তো এখানে দেখেন অ্যাবস্ট্রাক্টের এক্সাক্ট মানে যদি আমি এখানে একটু আপনাদেরকে দেখাই, এইটা পড়বেন অ্যাবস্ট্রাক্ট বলা হয় কি জিনিসকে, এই যে সেকেন্ড সংজ্ঞাটা আমাদের সাথে যাবে, সেটা হচ্ছে কে জয়েন করবো, আহা, relating to or denoting art that does not attempt to represent external reality but rather seeks to achieve its effect using shapes, colors and textures। মানে এটা থেকে কি বোঝা যায় যে এমন একটা আর্টকে রিলেট করে or denote করে এমন একটা আর্টকে that does not attempt to represent external reality, যেটা বাস্তবে নাই, ওই যে বললেন না ধরা ছোঁয়া যায় না, ওই টাইপের আর কি। এমন একটা আর্ট বা এমন একটা কিছুকে রিলেট করতেছে বা বোঝাচ্ছে যেটা বাস্তবে নাই, রিয়েলিটিতে সে নাই, but rather seeks to achieve its effect using shapes, colors and textures। অর্থাৎ জিনিসটা বাস্তবের সাথে সম্পর্কযুক্ত না, কিন্তু দেখতে সুন্দর লাগতেছে কেন? লেখা মানে সরি লেখা বলতে শেপ, কালার এবং টেক্সচারের জন্য। বুঝাইতে পারলাম জিনিসটা কি? অ্যাবস্ট্রাক্ট অর্থাৎ এমন একটা আর্ট যেটা বাস্তবের সাথে কোনোভাবেই মিলে না কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। বুঝছেন অ্যাবস্ট্রাক্ট জিনিসটা কি? এরকম অনেক ডিজাইন আপনারা দেখে আসছেন, হ্যাঁ, যেটা কোনো কিছুর সাথে মিলে না বাট দেখতে সুন্দর লাগে, এগুলোকেই বলা হয় অ্যাবস্ট্রাক্ট আর্ট। হ্যাঁ, যেগুলো হচ্ছে আপনার মডার্ন আর্ট। মডার্ন আর্ট চেনেন? মডার্ন পেইন্টিং বা মডার্ন আর্ট যেটাকে বলা হয়, মডার্ন পেইন্টিং, এই যে এগুলা এই যে এই ধরনের পেইন্টিং, এখান থেকে তো খুলতে গেলে বহুত টাইম লাগবে।
এই যে এগুলা কি বোঝা যায় এগুলা দিয়ে বলুন তো, কিছু বুঝেন? এটা না কিছু বোঝা যায় না, কিন্তু জিনিসটা যদি আপনি নিয়ে এসে সুন্দর করে ওয়ালে বসা দেন, দেখতে খুব সুন্দর লাগবে, ওয়ালের সাথে মানাবে। এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট আর্ট। এই অ্যাবস্ট্রাক্ট আর্ট গুলোর কোনো মানে নেই, বাট এটা ডিপলি আপনি যদি চিন্তা করেন, আর্টিস্ট যখন কোনো কিছু বানায়, আজ এটা বানায় না, ও কিছু না কিছু চিন্তা করে বানাইছে, কিছু না কিছু চিন্তা করে বানাইছে, আপনাকে ডিপলি থিঙ্ক করতে হবে, তাইলে হয়তো কিছু একটা মিনিং আপনি বের করতে পারেন। বাট এটার সবচেয়ে মজার বিষয় অ্যাবস্ট্রাক্ট আর্টের, যে এক একটা মানুষের ব্রেইন এক এক রকম, তার থিঙ্কিং পাওয়ার এক এক রকম। সো এই একটা ডিজাইন থেকে এক এক মানুষ এক একটা থিঙ্কিং চিন্তা করতে পারে, বুঝাতে পারলাম? তো এইটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট জিনিস, এটা দেখতে শুনতে বাস্তবের সাথে কিছুতেই মিলবে না, বাট দেখতে সুন্দর লাগে, ঠিক আছে? এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট। আর এই অ্যাবস্ট্রাক্ট দিয়ে যখন আপনার লোগো বানায় তখন বলা হয় অ্যাবস্ট্রাক্ট লোগো। যেমন এই লোগোটা, এটা আমরা অনেকেই হয়তো দেখছি, স্পেশালি যারা হুন্ডা গাড়ি মোটরসাইকেল চালান তারা এটা হয়তো দেখছেন। এটা কই দেখছেন গেস করুন তো, কোন কোম্পানির লোগো? কোথাও না কোথাও তো। ব্রিটিশ পেট্রোলিয়াম, ভেরি গুড। তো এটা আমরা ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানি, বিপি, ব্রিটিশ পেট্রোলিয়াম, ঠিক আছে? তো ব্রিটিশ পেট্রোলিয়াম থেকে আমরা কি আইডিয়া করতে পারতেছি কোম্পানি কি নিয়ে কাজ করে? পেট্রোল, পেট্রোলিয়াম, ডিজেল বা এই ধরনের খনিজ লিকুইড বা এই ধরনের তেল তুল নিয়ে কাজ করে, ঠিক আছে? বাট এই যে এই ক্যারেক্টার বা আইকনটা দেখতে পাচ্ছেন, এটা দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? এটা কিসের ফুল? অবভিয়াসলি ফুল মনে হচ্ছে, তো এটা কিসের ফুল? সূর্যমুখী। এক্স্যাক্টলি, আমার কাছে সূর্যমুখী মনে হয়। আর সবার কাছে সূর্যমুখী মনে হচ্ছে? আমার এক একটা স্টুডেন্ট এক এক রকম অ্যান্সার দেয়, বুঝছেন? যেমন একজন আমার কাছে মনে হয় সূর্যমুখী, একজন বলে ভাই এটা গাঁদা ফুলের মতো দেখতে, আবার কেউ একজন বলতেছে ভাই এটা পদ্ম ফুলের মতো দেখতে, আবার কেউ এসে বলে যে ভাই এটা সরষা ফুলের মতো দেখতে। তো এটা এক একজন এক এক কথা বলতেই পারে, এখন ওর ব্রেন যেভাবে মিলাইতেছে ওইভাবে বলতেছে, ঠিক আছে? এটা এক একজনের কাছে এক একটা মিনিং ক্রিয়েট করবে, বাট করলো মিনিং, কোনো সমস্যা নেই। ধরে নিচ্ছি আমরা এটা সূর্যমুখীর ফুল, তাহলে কি ব্রিটিশ পেট্রোলিয়াম সানফ্লাওয়ার অয়েল বিক্রি করে? বলুন তো। না। সরিষা ফুল ধরলে ওকে সরিষা ফুল তেল বেচে না, তাইলে কেন এটা দিল? বাট একটা জিনিস চিন্তা করেন তো, এই ফুলটা দেখতে কি খারাপ লাগতেছে? আমার কাছে ভালোই লাগে, সুন্দর না? এইটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টটা তাহলে কিভাবে হলো? যে আইকন বা ক্যারেক্টারটা ব্যবহার করছে ওটা কোম্পানিকে কি ডিরেক্টলি রিপ্রেজেন্ট করতেছে কোনো ভাবে? ডিরেক্টলি বলে যে এই যে আমার ফুল, আমি এই তেল বেচি, এরকম না, ডিরেক্টলি রিপ্রেজেন্ট করে না, বাট আইকনটা দেখতে সুন্দর লাগতেছে, এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট লোগো। যেমন আপনি এটাকে কম্পেয়ার করতে পারেন, যেমন ব্রিটিশ পেট্রোলিয়াম জ্বালানি নিয়ে কাজ করে, ওই এই জন্য হয়তো ওরা ইয়েলো কালার দিছে, জ্বালানি বা ফুয়েল বুঝাইতে। ব্রিটিশ পেট্রোলিয়াম ইকো ফ্রেন্ডলি, এই জিনিসটা বোঝানোর জন্য ওরা গ্রিন অ্যাপ্লাই করছে, হতে পারে। আপনি অন্য কোনো মিনিংও বার করতে পারেন, কোনো সমস্যা নেই, এটাই অ্যাবস্ট্রাক্টের কাজ। তারপরে আসেন মাঝখানে, এটা তো দেখছেন সবাই, এটা কোন কোম্পানির লোগো? পেপসি। সো ছোট থেকে বড় হয়েছেন এগুলা খাই খাই। তো এখন কথা হইলো, এটার সাথে পেপসির সম্পর্ক দেখান তো আমাকে, এই লোগোটার সাথে আছে? লাল কালার দিয়ে বুঝাইছে পেপসি গরম কালেও খাওয়া যায়, নীল কালার দিয়ে বুঝাইছে পেপসি ঠান্ডা কালেও খাওয়া যায়, বা এমনও হইতে পারে লাল কালার দিয়ে বুঝাইছে পেপসি গরম করেও খাওয়া যায়, নীল কালার দিয়ে বুঝাইছে পেপসি ঠান্ডা করেও খাওয়া যায়, হতেই পারে। হ্যাঁ, তারপরে মানে মেইন বেসিক থিওরি যেটা আমি যতটুকু জানি সেটা হচ্ছে, প্রথম দিকে পেপসি তিনটা কালার ছিল, লাল, নীল, সাদা। তো এই তিনটা কালারকে ওরা এখানে রাখছে, বুঝছেন? এন্ড লোগোটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট একটা শেপ, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট শেপ মানে কারণ এই লোগোর সাথে আপনি পেপসি যে প্রোডাক্ট সফট ড্রিঙ্ক, এটার সাথে কোনোভাবেই রিলেট করতে পারবেন না, বাট এটাকে দেখলে সুন্দর লাগে। এন্ড ইভেন আমি এখন পর্যন্ত আমার মাঝে মাঝে মনে হয় এটা টেনিস বল, ছোট থেকে আমি এটাই মনে করতাম টেনিস বল। সো এই আর কি, বুঝতে পারছেন? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট জিনিস, যেটা আপনার কোম্পানি বা প্রোডাক্টের সাথে ডিরেক্টলি রিলেট করবে না, বাট দেখতে সুন্দর লাগে। যেমন অ্যাডিদাস, অ্যাডিদাসের এই তিনটা হচ্ছে পাতা। হ্যাঁ, তো অ্যাডিদাস কিসের কোম্পানি বলুন তো? স্পোর্টস রিলেটেড স্পোর্টস জিনিসপত্র বানায়, স্পোর্টস মার্চেন্ডাইজ, এর মধ্যে ওরা সবচেয়ে বেশি নাম কামাইছে হচ্ছে জুতার কারণে, রাইট? সো ধরে নিলাম আমরা জুতা। তো এখন অ্যাডিদাসের জুতা পরলে কি আপনি পাতায় পাতায় হাঁটতে পারবেন? এরকম কিছু তাহলে, বাট লোগোটা সুন্দর, যদিও এটা পুরানো লোগো, লোগোটা সুন্দর লাগতেছে। এগুলাকে অ্যাবস্ট্রাক্ট বলে। বুঝাইতে পারলাম অ্যাবস্ট্রাক্ট জিনিসটা কি? এমন কোনো আর্ট বা এমন কোনো আইকন যেটা প্রোডাক্ট বা কোম্পানিকে ডিরেক্টলি রিপ্রেজেন্ট করবে না,
আপনি অনেক ভাবে ওটা চিন্তা করে অনেক মিনিং বার করতে পারেন। হ্যাঁ, যেটাকে বাংলা ভাষায় বলা হয় রূপক অর্থে। রূপক অর্থে মানে কোনো একটা রূপ মিনায় বলতেছে আর কি। তবে ভাইয়া প্রতিটা কোম্পানির তো এক একটা লোগোর ডিটেলস গুগলে সার্চ দিলে পাওয়া যায় যে হুম কি এইটা দিয়ে কি রকম কি বোঝানো হয়েছে। হুম তো এই ক্ষেত্রে তো থিঙ্কিংটা একই হয়, মানে যদি সার্চ দিয়ে বের করতে যাই তাহলে তো সব লোগো একটা আপনি মিনিং সার্চ বের দিয়ে হয় যে না। বের করতেছেন, এটা তো আপনি ডিরেক্টলি ডিজাইনারের থিঙ্কিংটা বার করতেছেন, রাইট? বাট আপনি তো জি, কাস্টমার হিসেবে দেবেন। ডিজাইনার কয়দিন লোগোটা দেখে? আমি বানাই দিলাম একটা লোগো, চলে গেল, শেষ। আমি ওই লোগো দিকে ঘুরেও তাকাবো না, বাট দেখবে তো কাস্টমার। তখন কাস্টমারের ব্রেন কাজ করে। ডিজাইনার কি প্রতিটা চিন্তা করছে? কোম্পানি লোগোর যে ডিটেলস কি টাইপের কিসের জন্য বানাইছে এটা একটা ডিটেলস দেখায় আর কি। তা তো দেখাবে, অবভিয়াসলি দেখাবে, কারণ আমি এখনই বলতাম। তাই বলে আপনি অ্যাবস্ট্রাক্ট লোগো মানে যে কোনো একটা শেপ বানায় ক্লায়েন্টকে ধরায় দিয়ে বললেন যে এই নাও তোমার শেপ হয়ে গেছে লোগো, দিস ইজ কল্ড অ্যাবস্ট্রাক্ট লোগো, তাহলে তো ক্লায়েন্ট স্যাটিসফাইড হবে না। ক্লায়েন্টের তো বুঝাইতে হবে। ওই যে আমি যেমন বললাম, পিপির লোগো হয়তো বা এরকম হইতে পারে যে ইয়েলো কালারের ফুয়েল মানে জ্বালানি থেকে কালারটা দিছে, বা গ্রিন কালার অ্যাপ্লাই করছে ইকো ফ্রেন্ডলি বুঝাইতে হতে পারে। যেমন পেপসিটা বললাম 3 কালারস এর ওদের আগে ছিল শুরুর দিকে, তো 3টা কালারকে ফলো আপ করে বানাইছে। বাট ইট হ্যাজ টু বি, মানে ইট হ্যাজ টু মেক সেন্স। হ্যাঁ, তো এমন না যে আপনি আন্দাজে একটা কিছু বানায় দিয়ে দিলেন, একটা জোড়াতালি মারে একটা বুকি চুকি শেপ আর হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট লোগো। এটা হবে না, বুঝছেন? তো অ্যাবস্ট্রাক্ট লোগো বুঝাতে পারছি সবাইকে? জি ভাইয়া। এরপরে আসেন হচ্ছে কম্বিনেশন মার্ক লোগো। এই যেটা কম্বিনেশন মার্ক লোগো কাকে বলে? দেখেন অ্যাবস্ট্রাক্ট লোগোতে কি কি ছিল? আইকন ছিল প্লাস লেখা ছিল, রাইট? কম্বিনেশন মার্ক লোগোতেও সেম থিং থাকে, আইকন প্লাস লেখা। বাট এইটার কম্বিনেশন মার্ক আর অ্যাবস্ট্রাক্ট মার্কের মধ্যে পার্থক্য আছে, বলতে পারবেন কি? কম্বিনেশন এটা খুব সোজা। লেটার গুলা ইয়ার সাথে কাস্ট করে থাকে না, লোগোর সাথে। যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টের কিছু সিম্বলিক থাকবে উইথ লেটার। এক্স্যাক্টলি। অ্যাবস্ট্রাক্টের এটাই আইকনটা কেন অ্যাবস্ট্রাক্ট বলা হয়? ও কোম্পানি বা প্রোডাক্টকে কি করে না, রিলেট করে না। বাট এ রিলেট করে, ডিরেক্টলি রিলেট করবে। হ্যাঁ, যেমন ডরিটোস চিপস খাইছেন না? 3 কোণা 3 কোণা হয়, জি, আইকন দেখছেন 3 কোণা? জি ভাইয়া। আয়ের ফোঁটাটা দেখেন উপরে ডরিটোস এর যে মাঝখানে, আমার মাউস করে গেল, এই যে আয়ের ফোঁটাটাই দেখেন 3 কোণা। কেন? ওদের আইকন বা ওদের প্রোডাক্ট হচ্ছে ট্রায়াঙ্গুলার। এটা তো দেখেই বোঝা যায় বার্গার কিং এর লোগো, এটা তো বার্গার বানাইছে, এটা দেখেই বোঝা যায় উপরে বান নিচে বান মাঝখানে প্যাটি। ল্যাকোস্টে কুমির কেন দিছে কেউ বলতে পারবেন? ওরা কুমির বিক্রি করে, কেউ জানেন? ল্যাকোস্টের কুমিরের 2টা থিওরি আছে। প্রথম থিওরিতে বলা হয় যে ল্যাকোস্টে আপনার কুমির দিছে, তার রিজন হচ্ছে ল্যাকোস্টে আগে ক্রোকোডাইল লেদার দিয়ে প্রোডাক্ট বানাইতো, কুমিরের চামড়া দিয়ে ওরা প্রোডাক্ট বানাইতো বিভিন্ন, ঠিক আছে? তো এটা অনেক কান্ট্রি, অনেক স্টেট, অনেক জায়গায় এগুলো বন্ধ হয়ে যায়, ব্যান করে দেওয়ার কারণে এখন আর ওটা চলে না, ওরা এখন অন্য প্রোডাক্ট বানায়। আর এটা একটা থিওরি। আর আরেকটা থিওরি হচ্ছে ল্যাকোস্টের যে মালিক ছিল তার একটা পোষা কুমির ছিল, ওইটাকে সিম্বলাইজ করে বানাইছে। এখন আমার কাছে লজিক্যাল লাগে হচ্ছে প্রথম থিওরিটা, দ্বিতীয়টা অত বেশি আমার কাছে লজিক্যাল মনে হয় না। সো ওরা যেহেতু ধরে নিই আমরা, যেহেতু ওরা লেদারের প্রোডাক্ট বানাইতো কুমিরের, সো এই জন্য কুমিরের লোগো আইকন ওখানে ব্যবহার করছে। তো এইটা আর অ্যাবস্ট্রাক্টের মধ্যে মেইন পার্থক্য একটাই, এখানে যে আইকন দিবেন কম্বিনেশন মার্কে, এটা আপনার কোম্পানির সাথে রিলেটেবল হইতে হবে। আর অ্যাবস্ট্রাক্ট কি হবে? রিলেটেবল হবে না, রূপক অর্থে বুঝাবে, মানে ঘুরে ফিরে আপনাকে একটু আইডিয়া দিবে, এক্স্যাক্টলি বলবে না যে এটা দিয়ে এটা, ঠিক আছে? সো এই কম্বিনেশন মার্ক লোগো যেটা দেখতেছেন, এইটা আপনি 90% জায়গায় দেখবেন মানুষ এটা ব্যবহার করে থাকে, কম্বিনেশন মার্ক লোগো। কেন কম্বিনেশন মার্ক লোগো মানুষ 90% জায়গায় ব্যবহার করে? কারণ এটা দিয়ে মার্কেটিং আর ব্র্যান্ডিং করা সবচেয়ে ইজি, এবং স্টার্টআপ কোম্পানিদের জন্য কম্বিনেশন মার্ক লোগো সবচেয়ে বেটার, বেস্ট সিলেকশন। মার্কেটিং করতে বা স্টার্টআপ কোম্পানির উপরে উঠতে কাজে লাগবে। বুঝছেন যে কয়টা ক্যাটাগরি বললাম এখন পর্যন্ত? এরপরে আমরা দেখব হচ্ছে পিক্টোরিয়াল মার্ক। হ্যাঁ, পিক্টোরিয়াল মার্ক লোগো দেখেন, এখানে শুধুমাত্র আইকন, অর্থাৎ যে সকল কোম্পানি শুধুমাত্র আইকন ব্যবহার করে
সেগুলোকে আমরা বলে থাকি পিক্টোরিয়াল মার্ক লোগো। যেমন প্রথম কোম্পানিটা কিসের বলুন দেখি, এটা জানেন অ্যাপেল। এটা টুইটার। টুইটার। এইটা কি বলুন দেখি? এটা টার্গেট। টার্গেট। কে বললো টার্গেট? আমি কেমনে চিনেন? তো আমি অস্ট্রেলিয়াতে ছিলাম তখন, ওইখানে একটা ওদের ই ছিল আর কি। আচ্ছা, আমি এক্ষুনি জিজ্ঞেস করতেই আসছিলাম এখানে যে দেশের বাইরে কেউ আছে নাকি, দেশের বাইরে থেকে চিনবে, আমাদের দেশে নাই। এটা হচ্ছে টার্গেটের লোগো। টার্গেট কি বলেন তো স্যার সবাইকে, অ্যাকচুয়ালি কি? ওরা আসলে ওই বিভিন্ন ধরনের মানে ক্লোদিং বলেন বা ফ্যাশনারিজ আইটেম গুলো ই করে আর কি। সুপার শপ। সুপার শপ এক্স্যাক্টলি। আমাদের দেশে যেমন প্রিন্স, তারপরে মিনা বাজার, তারপরে স্বপ্ন আছে, ওইটা হচ্ছে ওয়ালমার্ট, টার্গেট একই জিনিস আর কি। হ্যাঁ, তো এই টার্গেট যেটা, আমরা এটাকে চিনি না কেন? কোয়েশ্চেন হচ্ছে এটা দিয়ে বুঝবেন পিক্টোরিয়াল মার্ক লোগো। পিক্টোরিয়াল মার্ক লোগো শুধুমাত্র তারাই ব্যবহার করে, সেই সকল কোম্পানি ব্যবহার করে যারা ওয়েল নোন, ফেমাস এন্ড পপুলার। যেমন অ্যাপেল। আপনার কি মনে হয় অ্যাপেল যখন প্রথম লঞ্চ হয়েছে এইভাবে শুধু আইকন দিয়ে লঞ্চ হয়েছিল? না, অ্যাপেলের নিচে লেখা ছিল অ্যাপেল ইনক, অ্যাপেল ইনকর্পোরেটেড লেখা ছিল। টুইটারের আগে টুইটার লেখা ছিল। যেমন দেখেন, আপনারা ফেসবুক চালাইছেন 12, 13, 11 এই সালের দিকে কেউ? জি জি ভাইয়া। তখন ফেসবুকের লোগো কিরকম ছিল মনে আছে আপনাদের? ফেসবুক লাইট এখন যেরকম এরকম কাছাকাছি। লাইট তো আমি চালাই না, বাট আমি আপনাদেরকে এখানে দেখাতে পারবো কিনা জানি না। বেসিক্যালি ফেসবুকের লোগো এরকম ফেসবুক ছিল। আবার ডান পাশে লেখা থাকতো ফেসবুক, লেখা থাকতো না? ফেসবুক লেখা থাকতো আগে, আইকনও থাকতো প্লাস লেখা থাকতো। বাট রাইট নাও এখন কিচ্ছু লাগে না, জাস্ট এটা ব্লু কালারের এফ হইলে আপনি বুঝে যাবেন আমি কি বুঝাইতেছি। এন্ড ওরা কিন্তু এটাই ব্যবহার করে এখন, বুঝতে পারছেন? সো এইটাকে বলা হয় পিক্টোরিয়াল মার্ক লোগো। পিক্টোরিয়াল মার্ক লোগো সব কোম্পানি ইউজ করতে পারে না, শুধুমাত্র তারা ব্যবহার করে যারা ওয়েল নোন এন্ড পপুলার হয়ে যায়। এন্ড এন্ড অফ দ্য ডে যখন সবাই তাদেরকে চিনে যায় তখন ওরা চলে আসে পিক্টোরিয়াল মার্ক লোগোতে। সবাই এটা ব্যবহার করতে পারে না। যেমন টার্গেট ওরা ব্যবহার করতেছে কেন? ওরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে ওরা আসছে, বাংলাদেশের মতো কান্ট্রিতে ওরা নাই, এই জন্য আমরা এটাকে চিনি না। সো এখন চিন্তা করেন যদি বাংলাদেশের টার্গেট লঞ্চ হয় কালকে, ও কি এই লোগো দিয়ে লঞ্চ করবে বলেন তো? নাকি ও লেখা থাকবে, ওর লেখার শেষে এরকম থাকবে আর কি, যে টেক্সট থাকবে আর কি, যে এরকম কিছু একটা লেখা থাকবে টার্গেট, তাই না? লেখা থাকবে প্লাস লোগো থাকবে। কারণ ওদের ব্র্যান্ডিং করতে হবে। কারণ যখন বাংলাদেশে সবাই জানে যাবে টার্গেট কি, তখন ও টার্গেট লেখাটা উড়াই দিবে, শুধুমাত্র এই আইকন থাকবে। বুঝছেন? এটাকে বলা হয় পিক্টোরিয়াল মার্ক লোগো। সো পিক্টোরিয়াল মার্ক লোগো সবাই ব্যবহার করতে পারে না, সবাই চাইলেই করতে পারে এমন না। সবারই আইকন থাকে, লেখা থাকে, যাদের আছে তারা চাইলেই ব্যবহার করতে পারে, কিন্তু ওই যে পপুলার হতে হবে। আর পপুলার না হলে আইকন ব্যবহার করলে সমস্যা। আর স্পেশালি স্টার্টআপের জন্য কখনোই পিক্টোরিয়াল মার্ক লোগো মানে সুইটেবল না। তখন কি হবে, মানুষ আপনার কোম্পানির নাম জানবে না, খালি বলে ফেলবে আরে ওই যে পাখির মতো দেখতে, নীল রঙের, হ্যাঁ ওই এরকম করবে। আর টুইটার আর বলতে হবে না, কারণ টুইটার তো চিনে না, পাখি চিনে। বুঝলেন? এটাকে বলা হয় পিক্টোরিয়াল মার্ক লোগো। কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে না আমার কথা, কি শুনতে প্রবলেম হচ্ছে আপনাদের? না ভাই, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা তাহলে আপু আপনি হচ্ছে ওই রিফ্রেশ করে আরেকবার জয়েন করেন যে শুনতে পাচ্ছেন না। রিফ্রেশ করে, আচ্ছা গেছে, রিফ্রেশ করে জয়েন করলে আই থিংক শোনা যাবে। আচ্ছা, এই গেল পিক্টোরিয়াল মার্ক লোগো। তাহলে আমরা কি কি দেখলাম? লেটার মার্ক, ওয়ার্ড মার্ক, অ্যাবস্ট্রাক্ট, কম্বিনেশন, পিক্টোরিয়াল। এবার আসেন মাস্কার্ট লোগোতে। মাস্কার্ট লোগো খুব মজার একটা লোগো, ক্যারেক্টারিস্ট লোগো। এটা আমরা বানানো শিখবো, ক্যারেক্টার বানাবো। সেই মাস্কার্ট লোগো যখন আমরা বানাবো, এই মাস্কার্ট লোগোটার বৈশিষ্ট্য কি? একটা ক্যারেক্টার ব্যবহার করতে হবে, ক্যারেক্টার থাকবে। ক্যারেক্টার, ক্যারেক্টার মানে কার্টুন ক্যারেক্টার হইতে পারে, এরকম এরকম এরকম, কিংবা মানুষের ক্যারেক্টার হইতে পারে, জীবজন্তু হইতে পারে, এনিথিং, মানে ক্যারেক্টার থাকতে হবে একটা। এবং ওই ক্যারেক্টারটা কোম্পানিকে রিলেট করবে। এমন একটা ক্যারেক্টার দিবেন না যেটা কোনো কিছুর সাথে রিলেট করে না, জাস্ট একটা ক্যারেক্টার বানায় দিছেন হয়ে গেছে। বুঝতে পারছেন? এরকম হবে না, ক্যারেক্টার দিতে হবে এবং এই ক্যারেক্টারটা কোম্পানিকে রিলেটেবল হইতে হবে বা রিলেট করবে এমন একটা ক্যারেক্টার থাকতে হবে। যেমন মাঝখানেরটাকে আমরা সবচেয়ে বেশি চিনি, কেএফসি। কেএফসির এই লোকটা কে বলুন দেখি? শেফ না, ফাউন্ডার। ও ছিল ফাউন্ডার, ওই কেএফসি সে করছে, বানাইছে আর কি। তো কলোনেল স্যান্ডার্স,
তো এই যে মিস্টার স্যান্ডার্স এই যে কেএফসি বানাইছে উনাকে মনে রাখার জন্য এই ক্যারেক্টারটা ব্যবহার করছে, হ্যাঁ, কেএফসির সাথে, যেহেতু উনি কোম্পানির ফাউন্ডার। তারপরে এইটা দেখেন মিস্টার পিনাট লেখা আছে ওর মাথার উপর। এখন আমি জানি না এটা কিসের, হ্যাঁ, কারণ এটা আমাদের দেশে এরকম আমি কোনো প্রোডাক্ট মনে হয় না দেখছি, বাট আমি এটা জানি, এইটুক শিওর, এটা বিস্কুট হোক আর চিপস হোক আর যাই হোক না কেন, কি দিয়ে তৈরি বলুন তো? বাদাম বাদাম। বুঝছেন? এইটাই হচ্ছে মাস্কেট লোগোর মজা, যে আপনি যে ক্যারেক্টার বানাবেন ওই ক্যারেক্টারটা আপনার প্রোডাক্টকে বলে দিবে। যেমন এটি কুলেড ম্যান, কুলেড ম্যান এটা হচ্ছে আমাদের দেশের রুয়াবজা টাইপ, শরবতের। So, এখন এইগুলা হচ্ছে মাস্কেট লোগো। যেমন মাস্কেট লোগো আরেকটু সহজে যদি বুঝাই, আপনারা ফিফা তো দেখছেন রাইট সবাই, ফিফা ওয়ার্ল্ড কাপ, ফিফার মাস্কট তো আপনারা চিনেন, এগুলো তো দেখেন প্রত্যেকবার ওরা ফিফা হইলে একটা করে ক্যারেক্টার তৈরি করে। যেমন এটা রিসেন্টলি ছিল, এটা কি বলেন তো? প্রথম দেখায় আমি কি মনে করছিলাম জানেন? এটা চাবুক মাছ মনে করছিলাম। চাবুক মাছ চিনেন না আপনারা? ওই যে চাবুক মাছ কেমনে চিনাই, আরে যাই হোক বাদ দেন, আমি এটার একটা মাছ মনে করছিলাম, বাট এটা অ্যাকচুয়ালি কি বলেন তো? কাতারের শেখদের ড্রেস। এটা হচ্ছে ওদের একটা ট্রেডিশনাল ড্রেস, ওরা পাগড়ির মতো করে আর কি মাথায় পরে, হ্যাঁ। তো এইটাকে ওরা ক্যারেক্টারাইজ করে এখানে মাস্কেটটা তৈরি করছে। কেন? কারণ এটা ওদের ট্রেডিশন। এই জিনিসটা শুধুমাত্র ইউএইর মানুষজন বেশি পরে, ঠিক আছে, কাতারের লোকজন, দুবাই, সৌদি এরা পরে, এই জন্য ওদেরকে মনে করার জন্য করছে। তারপরে দেখেন আরেকটা ক্যারেক্টার দেখেন, এটা আপনারা দেখলে খুব মজা হবেন। ব্রাজিলের সাপোর্টার কে কে আছেন আমাদের এখানে আছেন? ভাই আছে। এটারে চিনেন? ব্রাজিল এই যখন হয়েছিল এই ক্যারেক্টারটা, এন্ড এই সময় ব্রাজিল 7টা গোল খেয়েছিল, মনে আছে? 7 আপ ভাইয়া। আমিও ব্রাজিলের সাপোর্টার ভাই, আমাদের 7 আপ বললাম না, হ্যাঁ, আমি ক্লাস নিয়ে বাদ দিয়ে রুবিন আপনাদের। যাই হোক, এই সময় ব্রাজিল যখন হয়েছিল খেলা তখন ওরা এই ক্যারেক্টার বানাইছিল। আচ্ছা যাই হোক, এই ক্যারেক্টারটা কি? এটা কি জন্তু, মানে কি প্রাণী এটা বলুন তো? চিনেন কেউ? ভাই এটা অ্যাভাটারের যে ওইটার মতো মনে হচ্ছে। অ্যাভাটার আমি দেখি নাই। এটা হইতেছে আপনার, না, এটাকে বলা হয় আর্মাডিলো। আর্মাডিলো এই প্রাণীটা হচ্ছে কিরকম, ধরেন ফরসে আপনার এই যে ওর মাথার এই যে দেখছেন না শেল, কচ্ছপের মতো, তো এরা হচ্ছে যখন এরা ওই কি বলে কোনো জীবজন্তু ওদেরকে অ্যাটাক করে তখন ওরা পুরোটা বলের মতো হয়ে যায়, হ্যাঁ, বলের মতো হয়ে যায়, এবং ওদের এই শেলটা এতটাই হার্ড যে এটাকে কেউ পেনিট্রেট করতে পারে না, কামড়াইতে পারে না, ধরতে পারে না, বুঝছেন? তো এটা হচ্ছে ওর বৈশিষ্ট্য। এটাকে বলা হয় আর্মাডিলো। ওরা ওই পোকামাকড় হাবিজাবি এগুলা খায়। তো এই আর্মাডিলো ব্রাজিল কেন বানাইলো, কোয়েশ্চেন হচ্ছে এইটা, এই প্রাণী কেন বানাইলো? এখন আপনি বলতে পারেন যে ভাই ব্রাজিলের জাতীয় প্রাণী এইটা না, ন্যাশনাল প্রাণীর ইংলিশ কি? আল্লাহ, অ্যানিমাল। আচ্ছা হ্যাঁ, অ্যানিমাল। তো ওই প্রাণী ব্রাজিলে বেশি। দেখেন জাগুয়ার, ওদের জাতীয় প্রাণী কিন্তু জাগুয়ার, ওরা কিন্তু এটা দেয় না, বাট এটা দিছে। ওই যে একজন বললেন না বেশি, এটা হচ্ছে ওর এক্সাক্ট অ্যান্সার না, বাট বলতে পারেন। তো ব্রাজিলে এটা কেন দিছে, তার রিজন হচ্ছে এই ব্রাজিলে সবচেয়ে বেশি আর্মাডিলো পাওয়া যায় ওটা দুনিয়ার মধ্যে, এন্ড ওদের এখানে এই আর্মাডিলোটা সবচেয়ে বেশি পাওয়া যায়, এন্ড সেকেন্ডলি এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, মানে নাই হয়ে যাচ্ছে দুনিয়া থেকে। এইটাকে রিপ্রেজেন্ট করার জন্য ওরা দিছে হচ্ছে এই ক্যারেক্টারটা, হ্যাঁ। এখন চিন্তা করেন, এটা ওদের কোম্পানি, এই সরি কোম্পানি, ওদের দেশকে রিপ্রেজেন্ট করতেছে এই প্রাণী দিয়ে, কারণ ওদের দেশে সবচেয়ে বেশি পাওয়া যায়। এখন যদি অস্ট্রেলিয়াতে আপনার ফিফা হয়, ওরা কি বানাবে? ক্যাঙ্গারু বানাবে। যদি বাংলাদেশ হয়, বাংলাদেশ কি বানাবে? রয়্যাল বেঙ্গল টাইগার বানাবে। কেন? কারণ এই জিনিসটা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছে, ব্রাজিলকে রিপ্রেজেন্ট করতেছে, ওদিকে অস্ট্রেলিয়াকে রিপ্রেজেন্ট করতেছে। বুঝতে পারলাম? এটা বোঝানোর রিজন হচ্ছে আপনি যেন তেন ক্যারেক্টার বানাইলে হবে না, ওই ক্যারেক্টারটা যেই জন্যই বানান রিপ্রেজেন্ট করতে হবে, ওটা দেশের ক্ষেত্রে, আর এগুলো হচ্ছে আমাদের কোম্পানি বা প্রোডাক্টের ক্ষেত্রে। ক্লিয়ার? মাস্কেট লোগো কি? আচ্ছা, ধরেন আমরা একটা চিকেন মাস্কেট খুঁজে বের করি, মুরগি। ধরেন আমরা এরকম একটা মুরগির ক্যারেক্টার তৈরি করছি, আর এখানটায় বড় করে লিখে দিছি কেএফসি। ভালো করে আমার কোয়েশ্চেন শুনবেন, তারপর অ্যান্সার করবেন। এটা একটা মুরগির ক্যারেক্টার, এখানে লিখে দিছি কেএফসি।
তাহলে এটা কেএফসি এর লোগো হিসেবে বা ম্যাসকট লোগো হিসেবে কি গ্র্যান্টেড হবে নাকি হবে না? ইয়েস অর নো? এটা কি ম্যাসকট লোগো হিসেবে গ্র্যান্টেড হবে নাকি হবে না? ইয়েস হবে। হবে না এমন কেউ আছেন? আই থিংক হবে না। কেন হবে না আপনার মনে হয় বলেন? কারণ হচ্ছে কেএফসি তো এটা হচ্ছে চিকেন, আমার কাছে মনে হচ্ছে হবে না, কিন্তু কেন হবে না জানি না। আচ্ছা, কেএফসি তে ম্যাক্সিমাম মানুষজনই খাওয়া দাওয়া করছেন। কেএফসি তে সবচেয়ে বেশি মানে কেএফসি কি বানায় আর কি? মুরগি, মুরগি ফ্রাই, মুরগি এই, মুরগি সেই, মুরগির বার্গার, মুরগির রাইস, ব্লা 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 ব্লা। সবকিছু কি দিয়ে তৈরি হচ্ছে? মুরগি দিয়ে। তাহলে আমার ক্যারেক্টার হইতেছে মুরগি। তাহলে কেন এটা আমার মাস্কট লোগো হবে না বলেন দেখি? 100 বার হবে। কারণ আমার ক্যারেক্টারটা ওই কোম্পানিকে রিপ্রেজেন্ট করতেছে। কারণ ভাই আমি তো মুরগিরই প্রোডাক্ট বানাচ্ছি, তাহলে মুরগির ক্যারেক্টার দিলে কেন মাস্কট লোগো হবে না? অবশ্যই হবে। বাট এর জায়গায় যদি আপনি এরকম একটা বসায় দেন ডাক, এইটা দিলেন, হ্যাঁ, দিয়ে নিচে লিখে দিলেন হচ্ছে কেএফসি, তাহলে গ্র্যান্টেড হবে না। কেন হবে না? আপনি লিখছেন কেএফসি মানে কেনটাকি ফ্রাইড চিকেন, আপনি বলতেছেন আমার প্রোডাক্ট বা রেস্টুরেন্ট ফ্রাইড চিকেন বেচে, আর আপনি ক্যারেক্টার দিয়ে রাখছেন হাঁসের, হ্যাঁ, বা এরকম একটা কিছু দিয়ে রাখছেন, তাহলে হবে না। কারণ আপনি প্রোডাক্ট বিক্রি করতেছেন মুরগি, দিচ্ছেন হাঁস, তাহলে ক্যারেক্টার মাস্কট লোগো হিসেবে গ্র্যান্টেড হবে না। বুঝতে পারলাম? গ্রেট। সো এটাই হচ্ছে মাস্কট লোগো। ক্যারেক্টার বানাইতে হবে এবং ওই ক্যারেক্টারটা কোম্পানিকে ডিরেক্টলি রিপ্রেজেন্ট করবে এমন হতে হবে। লাস্টলি আমাদের বাকি থাকলো হচ্ছে এমব্লেম লোগো। এখন এটা সবার লাস্টে বলার রিজন হচ্ছে এমব্লেম লোগো সবার থেকে আলাদা। আলাদা কেন? কারণ এমব্লেম লোগোর বৈশিষ্ট্যগুলোই আলাদা। যদি নিচে আসেন, এগুলাকে এমব্লেম লোগো বলা হয়। এই যে এই ধরনের লোগোকে বলা হয় এমব্লেম লোগো। এমব্লেম লোগো কেন বলা হয়? এর 4টা বৈশিষ্ট্য আছে। 4টা বৈশিষ্ট্য বলবো, মুখস্থ করে ফেলবেন 4টা বৈশিষ্ট্য কি কি। সো প্রথম যে বৈশিষ্ট্য, এটা এদেরকে দেখে মনে হয় ব্যাজের মতো। ব্যাজ, ব্যাজ চিনেন? ব্যাজ, ওই যে স্কুল কলেজে আমরা লাগাতাম না বুকের ডান পাশে বাম পাশে, ওইটাকে বলা হয় ব্যাজ। তারপরে বিভিন্ন সিকিউরিটি এজেন্সি দেখবেন বুকের সাইডে লাগায় রাখে, ওগুলো হচ্ছে ব্যাজ। তো এগুলো দেখতে দেখেন ব্যাজের মতো দেখায়। ফার্স্ট অফ অল প্রথম শর্ত, ব্যাজের মতো দেখতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে আপনার এই লোগোগুলা মানে এই লোগোর মধ্যে যে লেখাগুলো থাকে, এই লেখাগুলো হয় শেপের ভিতরে। অর্থাৎ দ্বিতীয় ফিচারের হচ্ছে টেক্সট ইনসাইড এ শেপ বা ফন্ট ইনসাইড এ শেপ, যাই বলো না কেন। প্রথম শর্ত দেখতে ব্যাজের মতো হবে, লেখাগুলো শেপের মধ্যে থাকে, হ্যাঁ। তৃতীয় শর্ত হচ্ছে এরা সবাই ব্যবহার করে না, এটা ব্যবহার করে হচ্ছে বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্গানাইজেশন, বিভিন্ন নন প্রফিট অর্গানাইজেশন, তারপরে বিভিন্ন মিনিস্ট্রি, আমাদের যেমন বিভিন্ন মিনিস্ট্রি আছে, মন্ত্রণালয় আছে, চিন্তা করে দেখেন এরকমই। আপনি আপনার স্কুল কলেজ ভার্সিটির লোগো চিন্তা করেন, দেখবেন এমব্লেম লোগো। ঠিক আছে? সো কারা কারা ব্যবহার করে? যারা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্গানাইজেশন, এই ধরনের কোম্পানি বা প্রোডাক্ট বা সিকিউরিটি এজেন্সি, এরা এই ধরনের এমব্লেম লোগো ব্যবহার করে। এটা হচ্ছে তৃতীয় বৈশিষ্ট্য, এটা সবাই ব্যবহার করে না। আর চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে এর, ভুলে গেছি, ও, এই লোগোগুলা শুধুমাত্র সেই সকল কোম্পানি ব্যবহার করে যারা অনেক বেশি ট্রেডিশনাল বা ক্লাসিক বা ট্রেডিশনাল বা ক্লাসিক থিম বানাতে চায় বা বজায় রাখতে চায়। ঠিক আছে? যেমন ট্রেডিশনাল বা ক্লাসিক থেকে যেমন বোঝা যায় যে হার্লি ডেভিডসন। হার্লি ডেভিডসনের এই লোগোটা এমব্লেম লোগো কেন বলা হচ্ছে? হার্লি ডেভিডসন হচ্ছে মোটরসাইকেলে লেখা আছে, এটা মোটরসাইকেলের কোম্পানি। এন্ড এরা কবে থেকে মোটরসাইকেল বানায় জানেন? যবে থেকে মোটরসাইকেল আবিষ্কার হয়েছে, সেই আমল থেকে এখন পর্যন্ত ওরা বিজনেস করে আসতেছে। সো ওরা অনেক বেশি ট্রেডিশনাল ক্লাসিক। ঠিক আছে? হার্ভার্ড তো বলে আসলাম, এরা হচ্ছে আপনার এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্গানাইজেশন, ওরা বানাচ্ছে। স্টারবাকস তাহলে কেন এরকম ব্যাচ তৈরি করছে? স্টারবাকস এটা করছে বিজনেসের খাতিরে। আমি ওই যে বললাম না, কিছু কিছু কোম্পানি থাকে না নিজেদের স্ট্যান্ডার্ড বা ট্রেডিশনাল প্রুফ করার জন্য আলাদা লেভেলের জিনিস বানায়, ওর মধ্যে পড়তেছে স্টারবাকস। স্টারবাকস নিজেদের কফিকে অন্য লেভেলে বোঝানোর জন্য ওরা এখানটায় ফার্স্ট অফ অল একটা মারমেড বানাইছে, আবার ওর মাথায় মুকুট পড়া দিয়েছে, কুইন, রানী বানাইছে। বুঝতে পারছেন কেন? কারণ ওরা চাইছে যাতে ওদের যে কফি, এটা যাতে নেক্সট লেভেল একটা বুঝায় যে আমরা জানো কেন কফি শপ না, আমরা একটু ব্র্যান্ডেড। এই জন্য ওরা ক্লাসিক বা ট্রেডিশনাল থিম বানানোর জন্য স্টারবাকসের লোগোটা এমব্লেম তৈরি করছে। বুঝতে পারছি? সো এমব্লেম লোগো কিন্তু সবাই ব্যবহার করতে পারে না। আমি 4টা বৈশিষ্ট্য আরেকবার রিপিট করতেছি, মনে রাখেন। প্রথম ফিচার হচ্ছে দেখতে ব্যাজের মতো হয়। দ্বিতীয় ফিচার হচ্ছে এরা লেখাগুলো শেপের মধ্যে থাকে।
3 নম্বর হচ্ছে বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্গানাইজেশন বা বিভিন্ন গভর্নমেন্ট এনজিও এরা এই ধরনের লোগো বানায়। হ্যাঁ, তারপর সিকিউরিটি এজেন্সি এই ধরনের লোগো বানায়। আর ফাইনালি হচ্ছে যদি কোম্পানি ট্রেডিশনাল বা ক্লাসিক হয় বা ওই ধরনের থিম মেনটেন করে নিজের বিজনেস করে, তাহলে তারা এমব্লেম লোগো তৈরি করে। বুঝাতে পারছি এমব্লেম লোগো গুলা কেমন বা কি? দেখেন, ধরে নেন আপনার কোনো বন্ধু কফি শপ দেবে, এন্ড ওই কফি শপটা হবে, তার থিম হচ্ছে মানে কফি শপের থিম হচ্ছে যে 70s 80s এর থিম। অর্থাৎ তার আইডিয়া হচ্ছে যে আমার কফি শপে কেউ যদি ঢুকে সে ফিল করবে যে অনেক পুরানো আমলে চলে আসছে। এন্ড তার ইন্টেরিয়র ডিজাইনটাও এরকম। দেখেন পুরানো আমলের স্ট্রাকচার, কাঠের টেবিল, তারপরে এই পুরানো আমলের ঘড়ি টড়ি, মানে থিম হচ্ছে যে আমার কফি শপে ঢুকলে যাতে মানুষ ফিল করে যে আমি অনেক আদিকালে চলে আসছি কফি খেতে। হ্যাঁ, সো এইরকম একটা রেস্টুরেন্টের জন্য যদি আপনাকে লোগো বানাতে বলে, আপনার কাছে দুইটা অপশন দিলাম আমি। একটা হচ্ছে এই ধরনের লোগো এমব্লেম, আর একটা হচ্ছে মডার্ন লোগো। আপনার কাছে মনে হয় কোনটা বেশি সুইটেবল আপনার ওই থিমের জন্য? এমব্লেম এটা নাকি মডার্ন? এমব্লেম। এটা মানাবে না ওর বিজনেসের সাথে? বুঝাইতে পারছি? কারণ থিমের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। যদি আপনি এই ধরনের কফি শপ বা এই ধরনের পুরান বা ক্লাসিক বা ট্রেডিশনাল কিছুকে মনে রাখতে চান, তাহলে অবভিয়াসলি গো ফর এমব্লেম, ওর থিমের সাথে মানাবে। জি বলেন স্যার, হাত তুলছেন। ভাইয়া কফি শপের লোগো এমব্লেম হওয়ার আরেকটা রিজন হচ্ছে ভাই ওই যে কফি শপ বা ফুড ইন্ডাস্ট্রি হচ্ছে হসপিটালিটির রিলেটেড আর কি। তো মনে হয় এর জন্য হয়তো বা এমব্লেম ইউজ করা হয় আর কি। সব তো হসপিটালিটি 5 স্টার হোটেল যেগুলো আছে, ওরা কি আপনার সবাই এমব্লেম ব্যবহার করে? চিন্তা করেন না তো। না মানে যেমন এটা একটা আমাদের রিজন দেশে হতে পারে আর কি, এর জন্য বললাম না, এটাই ইউজ করে। হসপিটালিটির সাথে রিলেটেড এটা আমি বলবো না। হসপিটালিটির সাথে রিলেটেড বলে এরকম না, জিনিসটা হচ্ছে থিমের উপর। হ্যাঁ, কারণ আপনি চিন্তা করেন আপনার আমাদের দেশে সবচেয়ে বড় বড় 3টা 5 স্টারের নাম যদি আমি বলি, একটা হচ্ছে র্যাডিসন ব্লু, ওর লোগো এমব্লেম না। প্যান প্যাসিফিক, ওর লোগো এমব্লেম না। আর একটা হচ্ছে 4 সিজন গুলশানে আছে, ওইটারও লোগো এমব্লেম না। তো বড় বড় 3-3টা 5 স্টার ক্লাব, মানে বলতে পারেন ওরা অনেক বিশাল বিজনেস চালাতেছে, অনেকদিন ধরে বিজনেস চালাচ্ছে, এন্ড ওরা ইন্টারন্যাশনাল। সো তারা তো এমব্লেম ইউজ করে না। এমব্লেম এটা টোটালি ডিপেন্ড করে, ওই যে বললাম ক্লাসিক বা ট্রেডিশনাল থিম যদি থাকে তাহলে অবভিয়াসলি এমব্লেম মানাবে। বাট আপনার কফি শপ যদি এখন মডার্ন কফি শপ হয়, যেমন আপনি আপনাকে একটা উদাহরণ দেখাই মডার্ন কফি শপ, এখনই বুঝবেন। জাস্ট সিম্পলি চিন্তা করেন আপনার রেস্টুরেন্টের ভিতরে থিম হচ্ছে এইরকম, এইটাই একদম মডার্ন চকচক করতেছে, তাইলে আপনার অবভিয়াসলি এই লোগো মানাবে না এই জায়গায়, তখন এটা মানাবে আপনার কফি শপের সাথে, কখনোই এটা মানাবে না। বুঝছেন? এটা থিমের উপর ডিপেন্ড করে, হসপিটালিটির সাথে যায় না এমন না। তবে হ্যাঁ, এটাও বলবো না যে হসপিটালিটি শুধু 5 স্টার হোটেলকে চিন্তা করে। তবে কিছু কিছু হসপিটালিটির মধ্যে আছে যে কিছু কিছু রেস্টুরেন্ট অনেক দিন ধরে বিজনেস করছে, অনেক বড় বড় রয়্যাল ক্লাসিক্যাল হোটেল আছে, আমাদের দেশে নাই হয়তো, বিদেশে আছে। ওরা কিন্তু এমব্লেম লোগো দেয় নিজেদের ঐতিহ্যটা ধরে রাখার জন্য। হতে পারে, এমন না যে হবেই না বা হইতেই পারে না, হতে পারে, বাট থিমের চেয়ে বেশি ম্যাটার করে না, এই জন্য থিম বেশি প্রায়োরিটি রাখে। বুঝে গেলাম এমব্লেম লোগো গুলা। বলেন এই 7টা ক্যাটাগরি। জি ভাই। কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে? এখন দেখেন, আমি বললাম না একটা কোনো এক্সাক্ট ফিক্স কোনো ভ্যালু নাই যে 7টাই হবে। এই ডিজাইন হিল আরেকটা নাম করা ওয়েবসাইট, এরা বলতেছে 11 টাইপের লোগো হয়। 11 টাইপ কি ঘুরে দেখেন, আপনি আপনার এই 7 ক্যাটাগরির মধ্যে ইনক্লুড করতে পারবেন। দেখেন, তো প্রথম ওরা বলতেছে কি লেটার মার্ক, এটা আমরা দেখে আসছি। তারপরে বলতেছে ওয়ার্ড মার্ক, এটাও আমরা দেখে আসছি। তারপরে বলছে লোগো সিম্বল। আচ্ছা দেখেন এখানে বলছে লোগো সিম্বল। লোগো সিম্বল কি?
ইটস এ গ্রাফিক অর আইকন বেসড লোগো। তো আইকন বেসড লোগো যদি হয়, শুধুমাত্র আইকন দিয়ে যদি লোগো হয়, কোন ক্যাটাগরিতে পড়ে বলেন? শুধুমাত্র আইকন দিয়ে লোগো, কোনো লেখা লেখা কিছু নেই, কোন ক্যাটাগরি আমরা শিখে আসলাম? কোন ক্যাটাগরির মধ্যে দিবেন? অ্যাবস্ট্রাক্ট লোগো, মাস্কট লোগো, কম্বিনেশন মার্ক লোগো, পিক্টোরিয়াল মার্ক লোগো, লেটার মার্ক লোগো, ওয়ার্ড মার্ক লোগো, কোনটা? পিক্টোরিয়াল মার্ক লোগো। সো এখানে শুধুমাত্র আইকন, একে আমি অবভিয়াসলি পিক্টোরিয়াল মার্ক লোগোর সাথে দিতে পারি। এটাকে আলাদা ওরা একটা ক্যাটাগরি তৈরি করছে যেটার নাম দিচ্ছে লোগো সিম্বলস। এখন এটা কোন কোম্পানির লোগো? এয়ারবিএনবি এয়ারবিএনবি লোগো। এয়ারবিএনবি কি নিয়ে কাজ করে? মানে ঘোরাফেরা, হাবি জাবি, ট্যুর ট্রাভেল, এইসব রিলেটেড, হোটেল, কন্ডো, রেস্টুরেন্ট, এগুলা বুকিং টুকিং, মানে এক কথায় এরা ওই যে ধরে নেন ট্রাভেল রিলেটেড, ঘোরাফেরা করতে যাচ্ছেন, আপনার হোটেল মোটেল লাগবে, এই রিলেটেড। ঠিক আছে? তো যেহেতু আপনার এয়ারবিএনবি এই ধরনের আপনার বিজনেস করে, এখন দেখেন এই লোগোটা কত, এই যে লোগোটা দেখছেন, কত ইন্টারেস্টিং লোগো। ফার্স্ট অফ অল, আপনি যখন কোনো দেশে ঘুরতে যাবেন, ধরেন আপনি আমেরিকায় ঘুরতে যাচ্ছেন, আপনি কিসে করে যাবেন? প্লেনে করে যাবেন। সো এটা আইকনটা দেখা তো কাগজের বিমানের মতো আইকন না? আচ্ছা, এয়ারবিএনবির প্রথম অক্ষর কি? এ। ক্যারেক্টারটা দেখেন তো বড় হাতের এ এরকম হয় না? ওকে, ফাইন। আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি, ম্যাপে লোকেশন দিই, এই মাঝখানের এটা লোকেশন মার্কারের মতো না, বা ম্যাপ মার্কারের মতো না? দেখছেন? এই তিনটা ক্যারেক্টারকে মিলে একটা লোগো বানাইছে। লোগোটা কি খুব বেশি ক্রিটিক্যাল? আপনি যদি বানাইতে চান, আপনাকে কি করতে হবে জানেন? এখান থেকে শেপ বানাবেন, এদিক দিয়ে ঘুরে আসবেন, এখানে আনে শেষ করে দিবেন, ডান হয়ে গেছে লোগো। এখানে একটা মাত্র স্ট্রোক ঘুরে আসছে, এই জন্য এই লোগোর দাম কোটি টাকা। তার রিজন হচ্ছে, মনে রাখবেন, লোগো ডিজাইন যত সিম্পল হবে, লোগো ডিজাইন যত সিম্পল হবে, তার ভ্যালু তত ইনক্রিজ করবে। লোগো ডিজাইন যত হিজিবিজি হবে, তার ভ্যালু তত ডিক্রিজ করে। যেমন এই লোগো যদি আমি আপনাদেরকে বা আমাদের কাউকে বা বাংলাদেশি কাউকে বানাইতে দিত, আমরা কি কি চিন্তা করতাম? আচ্ছা, ট্রাভেল মানে দুনিয়া ঘুরবে মানুষ, ঢুকাও গ্লোব, সবার আগে একটা পৃথিবী ঢুকাও, গ্লোব আনলাম। প্লেনে ঘুরবে, এবার গ্লোবের চারদিক দিয়ে প্লেন উড়াই দিছি আমরা। তারপরে মাঝখান থেকে লোকেশন মার্কার বার করে দিলাম, আমরা এরকম বানাবো। ঠিক আছে? ওইটার ভ্যালু অনেক কম হবে, কারণ আপনি অনেক হিজিবিজি করে ফেলছেন। এই জন্য মনে রাখবেন, লোগো বানানোর সবচেয়ে প্রথম শর্ত হচ্ছে কিপ ইট সিম্পল। এর চেয়ে উপরে কোনো মানে শর্ত নাই, লোগো সিম্পল হইতে হবে। বাট এই সিম্পলের মধ্যে আপনাকে লোগোটাকে বুঝাই দিতে হবে যে এইটা হচ্ছে আমার লোগো। এইটাই করছে এয়ারবিএনবি, এই জন্য এদের লোগোটা অনেক নাম করা। বুঝতে পারছেন? যাই হোক, এটাকে বলা হয় লোগো সিম্বল। এরপরে আসেন কোড ক্যাটাগরি বলছে অ্যাবস্ট্রাক্ট। এটাও আমরা দেখে আসলাম অ্যাবস্ট্রাক্ট লোগো কাকে বলে। তার নিচে যদি আসেন মাস্কেট লোগো পাবো, মাস্কেট লোগো আমরা দেখে আসছি। কম্বিনেশন মার্ক লোগো আমরা দেখে আসলাম। লেটার ফর্ম, আচ্ছা এটা একটা নতুন ক্যাটাগরি পাইছে। কি বলতেছে? লেটার ফর্ম। হ্যাঁ, কি বলতে দেখেন, দিস টাইপ অফ লোগোস আর মিনিমালিস্টিক ভার্সন অফ মনোগ্রাম লোগো। মনোগ্রাম লোগো যেন কোনটাকে বলে? কোনটার নাম মনোগ্রাম লোগো? প্রথমটাই বলছে, একদম শুরুতে বলছে। কোন লোগোকে মনোগ্রাম লোগো বলা হয়? অপর নাম বা সিনোনিম মনে করছো না? লেটারমার্ক লোগোর আরেক নাম হচ্ছে মনোগ্রাম লোগো। এখানে আসেন, এই দেখেন, দেখছেন? লেটারমার্ক লোগোর আরেক নাম মনোগ্রাম। তো কি বলতেছে? মনোগ্রামের মিনিমালিস্টিক ভার্সন হচ্ছে লেটার ফর্ম। অর্থাৎ লেটারমার্ক লোগোর শর্টকাট হচ্ছে লেটার ফর্ম বলতেছে ওরা লোগো। তো এখন দেখেন, এটা হচ্ছে নেটফ্লিক্স এর লোগো, শুধুমাত্র একটা অক্ষরকে ডিজাইন করছে। আমরা যখন অক্ষর দিয়ে কোনো কিছুকে ডিজাইন করি, তখন সেটাকে আমরা বলি লেটার মার্ক লোগো, বাট ওটাকে ওরা শর্ট ফর্ম ক্রিয়েট করছে, এটার নাম দিয়েছে হচ্ছে লেটার ফর্ম। যেমন নেটফ্লিক্স এর একটা অক্ষর অর্থাৎ এন কে লোগো ডিজাইনে কনভার্ট করছে, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড লেটার ফর্ম। বাট আমরা যদি আমাদের 7 ক্যাটাগরির মধ্যে চিন্তা করি, অবভিয়াসলি আমরা একে লেটার মার্ক লোগোর মধ্যে ইনক্লুড করতে পারবো। এন্ড আপনার মনে হইতে পারে, ভাই লেটার মার্ক লোগোতে তো কোম্পানির নাম বড় হইলে আমরা শর্ট ফর্ম করে দিন বসাচ্ছি। বাট এখানে ক্লায়েন্ট বলছে আপনাকে যে শুধুমাত্র একটা অক্ষরকে লোগো বানাতে হবে, হইতেই পারে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এমন, বুঝছেন? লেটার ফর্ম বলে আলাদা করছে, বাট এটাকে আমরা নিয়ে যেতে পারি কিসের ভিতর? লেটার মার্ক লোগোর ভিতরে। এরপরে আসি আমরা এমব্লেম লোগো, এটা আমরা দেখে আসছি। লাস্টলি স্লাইম লোগো। স্লাইম লোগোটা কি?
স্লাইম লোগোটা হচ্ছে একটু ইউনিক, এটা একটা নতুন পাবেন। এটা হচ্ছে কি বলে, দিস টাইপ অফ লোগোস হ্যাভ এ কার্টুনিশ কনটেক্সট। এই লোগোগুলো দেখতে একটু কার্টুনিশ ফিল দেয় বা ভাব দেয়। এই লোগোগুলো আপনি রেয়ার কেসে চোখে পড়বে, যেমন এই জায়গাটা দেখছেন নিকোলোডিয়ান, নিক কার্টুন চ্যানেল লোগো বাচ্চাদের জন্য, এই জন্য রঙের একটা ছোপ দিছে, কারণ বাচ্চারা রং নিয়ে খেলতে পছন্দ করে, এই জন্য রঙের একটা ছোপ দিয়ে এর মধ্যে লেখা আছে নিক। তো বেসিক্যালি এই লোগোগুলো দেখতে একটু কার্টুনিশ কনটেক্সট হয়, খুব সিরিয়াস কিছু হয় না, অত সিম্পল মিনিমাল ক্রিটিক্যাল কিছু হয় না, একদম কার্টুনিশ টাইপের হয়। এগুলোকে ওরা বলছে স্লাইম লোগো, রেয়ার কেসে আর কি চোখে পড়ে, কোনো বাচ্চাদের প্রোডাক্ট বা কিছু বানায় না তখন এই ধরনের লোগো বানায়। আর তারপরে বলছে কি ফন্ট ইনসাইড এ শেপ, ফন্ট ইনসাইড এ শেপ বা টেক্সট ইনসাইড এ শেপ, লেখার টেক্সট শেপের ভিতর লেখা, এটা কোন ক্যাটাগরিতে পড়ে আমাদের এই সাতটার মধ্যে? কম্বিনেশন। ভালো করে বুঝেন, ফন্ট ইনসাইড এ শেপ বা টেক্সট ইনসাইড এ শেপ কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? দেখাও দিচ্ছি, বলেন। এমব্লেম লোগো। এমব্লেম। এমব্লেম লোগোতে আমি বলছিলাম না এমব্লেম লোগোর ফিচার কি কি, ওর মধ্যে সেকেন্ড ফিচারটা ছিল লেখা থাকবে কিসের ভিতর, শেপের ভিতরে, ওইটাকে ওরা আলাদা করছে, ফন্ট ইনসাইড এ শেপ, যেটাকে ওরা আমরা বলতে পারি এমব্লেম লোগো। ঠিক আছে, ফাইনালি ডাইনামিক মার্ক, এটা লেটেস্ট এডিশন, এখনো দেখা নেই কিছু এখানে উদাহরণ, বাট মোটামুটি এই কয়েকটা ক্যাটাগরি। সেখানে দেখেন 11টা ক্যাটাগরিতে ভাগ করছে, বাট আমরা যদি চাই এই 11টা ক্যাটাগরিকে আমরা এই 7 ক্যাটাগরির মধ্যেই কি করতে পারি, ইনক্লুড করতে পারি। আমি এই জন্য বলি যে এই 7 ক্যাটাগরির লোগো অনেক ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? এতটুকু বুঝছেন সবাই? কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে? আচ্ছা, এক সেকেন্ড হোল্ড করেন, আমি আসতেছি, 1 মিনিট। আচ্ছা, দেখেন এই 7 ক্যাটাগরি হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা, হ্যাঁ, বাট এর বাইরে রিয়েল লাইফে কাজ করতে গেলে আর অনেক ধরনের লোগো দেখবেন। তার মধ্যে একটা লোগো আমি আপনাদেরকে, তার মধ্যে কয়েকটা লোগো আর কি উদাহরণ দিব। যেমন হচ্ছে একটা লোগো পাবেন আপনারা মিনিমাল লোগো, এখনকার যুগের সবচেয়ে ট্রেন্ডিং লোগো হচ্ছে মিনিমাল লোগো। মিনিমাল লোগো কি? মিনিমাল মানে কি? মিনিমাল মানে হচ্ছে সিম্পল। সিম্পল অর্থাৎ এক কালার বা দুই কালার দিয়ে, দুই কালার হয় না, মিনিমাল লোগোতে ম্যাক্সিমাম টাইম এক কালারই থাকে। সো এক কালার দিয়ে যদি আপনি কোনো লোগো বানান খুবই সিম্পলিস্টিক ওয়েতে, একটা দুটা শেপ দিয়ে, তাহলে সেটাকে বলা হয় মিনিমাল লোগো, যেটা এখনকার সবচেয়ে বড় ট্রেন্ডিং টপিক, মিনিমাল লোগো। এখন কেউ আর অত প্যাঁচানো লোগো চায় না, সবাই সিম্পল ক্লিন এরকম টাইপের লোগো চায়, সিম্পল ক্লিন, কোনো প্যাঁচানো লোগো হবে না, সিম্পল এ ধরনের। এগুলো হচ্ছে আপনার মিনিমাল লোগোর আইডিয়া বা উদাহরণ। ঠিক আছে, সো আপনার এই লোগোটা সুন্দর, দেখেন আর্জেন্ট লেখছে, এমটাকে আবার ওই যে হসপিটালে ওই যে দেখে না মানুষের পালস, ওইরকম বানাইছে, হ্যাঁ হার্টবিটের মতো করে বানাইছে, দেখছেন এই লোগোটা সুন্দর, এটা সুন্দর। এরোপ্লেনের এ বানাইছে, দেখছেন প্লেনের মতো করে, এয়ারপ্লেন। আর হানির এই যে এটা ইটা বানাইছে হচ্ছে আপনার ইয়া দিয়ে, মৌমাছির চাককে আইকন ইয়া করে। সেগুলো হচ্ছে মিনিমাল লোগো, এক কালারের হয়, সিম্পল হয়, বাট লোগোগুলা খুবই সুন্দর থাকে, ক্লিন সিম্পল। এটা হচ্ছে এখনকার ট্রেন্ড, মনে রাখবেন। এই জন্য আমি শুরুতেই বলছি, যত লোগো বানাবেন ব্রেইনকে বেশি প্রেসার দিবেন না, যত সিম্পলি চিন্তা করা যায়, যত সিম্পল ভাবে চিন্তা করা যায় তত সিম্পলি লোগো বানাবেন, পেঁচাবেন না। এক গাদা কালার, এক গাদা শেপ ইনক্লুড করবেন না, গ্রেডিয়েন্ট ভুলে যান লোগোতে। মানে গ্রেডিয়েন্ট দেওয়াটা একেবারেই আমি এটা পক্ষপাতী না, লোগোতে গ্রেডিয়েন্ট দেওয়া উচিত না। ঠিক আছে, যদি না ক্লায়েন্টের একমাত্র চাওয়া পাওয়া গ্রেডিয়েন্ট থাকে তাইলে সেটার ক্ষেত্রে আলাদা। এরপরে পাবেন গোল্ডেন রেশিও লোগো। গোল্ডেন রেশিও কি? গোল্ডেন রেশিও হচ্ছে একটা ভ্যালু। সো বেসিক্যালি গোল্ডেন রেশিও হচ্ছে আপনার এই ধরনের একটা ভ্যালু দেয়, 1.618 পাই এর মতো একটা ভ্যালু। সো এই রেশিওটা বেসিক্যালি কি, এই গোল্ডেন রেশিওর এই ভ্যালুটা ধরে নেওয়া হয় সায়েন্সের ভাষায় যে এই ভ্যালুটা যেখানে যেখানে বিলং করে ওই জিনিসগুলো দেখতে সুন্দর হয়। যেমন গোল্ডেন রেশিও আছে আমাদের এখানে, আমি উদাহরণটা টপে দিচ্ছি না, আচ্ছা এখানে আমি খুঁজে পাচ্ছি না, যাই হোক। গোল্ডেন রেশিও আছে আমাদের চাঁদে, চাঁদ, এই জন্য চাঁদ দেখতে সুন্দর লাগে অনেক, ফুল মুন যেটা আর কি। তারপরে যে মোনালিসার যে আপনার ক্যারেক্টারটা বানাইছে, এটাও কিন্তু গোল্ডেন রেশিও ফলো করে তৈরি করা। হ্যাঁ, তারপরে আমাদের যে গোলাপ আছে না, সূর্যমুখী, গোলাপ, স্নেইল, এই জিনিসগুলো কিন্তু গোল্ডেন রেশিও আছে, যেগুলো নেচার থেকে আসে। সেই ভ্যালুটা কেউ বার করে না, এটা নেচার থেকে খুঁজে বার করছে মানুষ। হ্যাঁ, তারপরে গ্যালাক্সি চিনেন না আপনারা?
গ্যালাক্সি দেখতে কেন এত সুন্দর লাগে, এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে প্রাকৃতিক ভাবে গোল্ডেন রেশিও আছে, এটা কেউ দেয় না, হয়ে গেছে, বুঝছেন? প্রাকৃতিক ভাবে চলে যাচ্ছে, প্রকৃতি থেকে গোল্ডেন রেশিওর আইডিয়াটা আসছে, ঠিক আছে? তো এই যে গোল্ডেন রেশিওর ভ্যালু, এই ভ্যালুটা ডিজাইনে কেমনে ব্যবহার করে, বেসিক্যালি গোল্ডেন রেশিও হচ্ছে এরকম একটা ফ্রেম, খাঁচা, আর কিছু না। গোল্ডেন রেশিওর ফ্রেমটা কিরকম হয়, এই বক্স থেকে অনেকগুলো মাল্টিপল বক্স, একটা স্পাইরাল থাকে, হ্যাঁ, এই বক্স আর স্পাইরাল তৈরি করছে হচ্ছে, স্পাইরালটা তৈরি করছে হচ্ছে বিভিন্ন সার্কেল মিলায় মিলায়, সার্কেল কানেক্ট করে 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 এই স্পাইরাল ক্রিয়েট করা হয়, এবং প্রত্যেকটা বক্স এন্ড সার্কেলের এক্সাক্ট ভ্যালু আছে, হ্যাঁ, তারপরে এই ফ্রেম ক্রিয়েট করা হয়। এই ফ্রেমটাকে দিয়ে যদি কোনো ধরনের লোগো বা আর্ট ওয়ার্ক বা যা কিছুই বানান না কেন, সেগুলোকে গোল্ডেন রেশিও মাপে তৈরি করা হয় বা ধরা হয় গোল্ডেন রেশিও। এখন এই গোল্ডেন রেশিও যদি মানুষের ফেসের মধ্যে থাকে, তাহলে এই লোগো মানে মানুষের চেহারাও সুন্দর হয়, প্রাকৃতিক ভাবে এই মানুষগুলোকে বলা হয় সুন্দর, আপনার কাছে ভালো লাগে আর কি, অটোমেটিক, বুঝছেন? এটা হচ্ছে গোল্ডেন রেশিও লোগো। ইভেন এই গোল্ডেন রেশিও কিন্তু এই যে ফটোগ্রাফিতেও অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে? এখানে যদিও রুল অফ থার্ডও অ্যাপ্লাই করছে, তো গোল্ডেন রেশিও কিন্তু এখানেও ব্যবহার করা হয়ে থাকে, ফটোগ্রাফিতে বলেন, সিনেমাটোগ্রাফিতে বলেন। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট দেখবেন, আমার কাছে যেটা সবচেয়ে অদ্ভুত লাগে, আমরা এখনকার যুগে আসে শিখতেছি গোল্ডেন রেশিও। আগে থেকে কেউ গোল্ডেন রেশিও জানতেন বা আইডিয়া ছিল কারো? আছে কেউ এমন? আমার সবচেয়ে অদ্ভুত লাগে এই জিনিসটা দেখে। আমরা এখন এসে শিখতেছি গোল্ডেন রেশিও, ল্যাপটপ দিয়ে আপনারা ক্লাস করতেছেন, ওয়াইফাই ইন্টারনেট দিয়ে, বাট এই গোল্ডেন রেশিও ব্যবহার করে আসছে ইজিপশিয়ানরা, গ্রিস থেকে। বুঝতে পারতেছেন আপনি কোন আমলে এগুলোর আবিষ্কার হয়েছে? এই দিককার মানে স্ট্রাকচার যে বানাইছে, স্ট্রাকচার গুলা গোল্ডেন রেশিওকে ফলো করে বানাইছে। মানে ওই সময়কার আর্কিটেক্টদের মাথা যে কি মানে জিনিস, এটা কল্পনারই বাইরে। দেখেন স্ট্রাকচার গুলা গোল্ডেন রেশিও ফলো করে তৈরি করা। সো এই জিনিস কিন্তু গোল্ডেন রেশিও দিয়ে যদি আপনি লোগো বানাতে চান, তাহলে আপনাকে খুবই ভালো জিওমেট্রি জানতে হবে। আপনি যদি ভালো জিওমেট্রি না জানেন, আপনি এই ধরনের লোগো বানাতে পারবেন না, হ্যাঁ? যেমন, আচ্ছা আরেকটা জিনিস নোটিস করছেন না, ন্যাশনাল জিওগ্রাফির লোগোটা একটা চারকোনা বক্স। কখনো আপনাদের ব্রেইনে এটা আসে নাই যে এটা কোনো লোগো হইলো, একটা বক্স বানায় রেখে দিছে? আমার ব্রেইনে আসছে অনেকবার, কিন্তু মজার বিষয় কি জানেন, এই গোল্ডেন রেশিওর বক্সটা দিয়েই আর কি এই আপনার ন্যাশনাল জিওগ্রাফির বক্সটা তৈরি করা। এই বক্সটার সাইজ গোল্ডেন রেশিওর বক্সের মতো করে তৈরি করা আছে, বুঝছেন? আমি চিন্তা করতাম এটা কোনো লোগো হলো, একটা বক্স বানা দিল। যাই হোক, তো এই ধরনের গোল্ডেন রেশিওর স্ট্রাকচার ফলো করে আপনি যদি লোগো বানাতে চান, যেমন এই ধরনের লোগো বা এইগুলা টুইটারের লোগো বা এই ধরনের লোগো আপনি বানাতে চান, তাহলে আপনাকে মাস্ট বি গোল্ডেন রেশিও জানতে হবে, আর আপনাকে ভালো জিওমেট্রি জানতে হবে। কারণ এই জিনিসগুলো বানাতে হলে অনেক শেপ এরকম গোল্লা 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 বানায়, কাটে জোড়া দিয়ে, কাটে কাটে জোড়া দিয়ে কাটে, তারপর তৈরি করতে হয় গোল্ডেন রেশিওর লোগো। বুঝতে পারলাম? বাট সবচেয়ে মজার বিষয়, গোল্ডেন রেশিওর লোগো 2017-18 অনেক হাইপ ক্রিয়েট করছিল। মানুষ গোল্ডেন রেশিওর লোগো বলতে পাগল হয়ে যেত 2017-18, এই 2 বছরই ছিল। এরপরে আর আমি কারো মুখে শুনি নাই গোল্ডেন রেশিওর কথা, স্টিল নাও শুনি না। কারণ গোল্ডেন রেশিওর লোগো বানানো হয়ে গেছে কঠিন, এক, আর দ্বিতীয়ত হচ্ছে সবাই এটা বানায় না, আর তৃতীয়ত এটা মার্কেটে অত বেশি পপুলার হয় নাই বিকজ অফ এটা অনেক বেশি ক্রিটিক্যাল দেখে। বুঝতে পারছেন? এখন গোল্ডেন রেশিওর লোগো কেউ খুঁজে না, সবাই এখন চলে আসে মিনিমাল সিম্পল লোগোতে। বুঝলাম? ফাইনালি সবচেয়ে পছন্দের লোগো ক্যাটাগরি হচ্ছে আমার এটা, নেগেটিভ স্পেস লোগো। নেগেটিভ স্পেস লোগো বলা হয় কোনটাকে? নেগেটিভ স্পেস কাকে বলে আগে এটা বুঝতে হবে। নেগেটিভ স্পেস হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস বা ব্ল্যাঙ্ক এরিয়াকে বলা হয় নেগেটিভ স্পেস। যেমন আপনার এই যে টেক্সট, আমাদের যে গুগল মিটের যে চ্যাটিং এর বক্সটা দেখতেছেন, চ্যাট বক্স, এর ডান পাশে যে ফাঁকা জায়গা পড়ে আছে, এগুলোকে বলা হয় নেগেটিভ স্পেস। এগুলা ব্যবহার হচ্ছে না। যেমন ইন কল মেসেজেস লেখাটা দেখছেন, এর উপর নিচে যে জায়গা, ডান পাশে যে জায়গা, এগুলোকে বলা হচ্ছে নেগেটিভ স্পেস। ফাঁকা জায়গাকে বলা হয় নেগেটিভ স্পেস বা হোয়াইট স্পেস। তো এই নেগেটিভ স্পেস লোগো গুলা কেমন হয় দেখেন, যেমন ফেডেক্স এ দেখেন, ফেডেক্স এর লোগোর ইয়ার এক্স এর মাঝখানে একটা তীর আছে, এটা নেগেটিভ স্পেস লোগো। যেমন আপনি এটা দেখেন, এই যে এটা হচ্ছে অরিজিনাল লোগোটা, দেখলে আপনি বুঝবেন যে ইয়ার এক্স এর মাঝখানে, এখন দেখলে আপনি বুঝবেন যে একটা তীর আছে, অ্যারো দিয়ে বুঝাচ্ছে, দেখেন বলে দিচ্ছে ডেলিভারি, ট্রান্সপোর্ট করতেছে, পাঠাচ্ছে কোনো কিছুকে। তো এই ফেডেক্স এর এটা হচ্ছে নেগেটিভ স্পেস, এই তীরটা বেসিক্যালি নেগেটিভ আছে, মানে এখানে কোনো কিছু নাই, কোনো শেপ নাই, কিছু নাই, ওই জায়গাটা ফাঁকা। বাট আপনার ব্রেইন ক্রিয়েট করতেছে যে ওই জায়গায় একটা কি আছে, তীর আছে। যেমন আরেকটা দেখে আপনাকে, এটা দেখেন, ইয়োগা অস্ট্রেলিয়া। তো এই যে অস্ট্রেলিয়ার ইয়োগা
দেখেন একটা মেয়ে যোগা করতেছে এন্ড ওর পা আর হাতের যে মাঝখানের শেপটা এখানটায় অস্ট্রেলিয়ার ম্যাপ আছে, বাট এই জায়গাটা কিন্তু ব্ল্যাঙ্ক, মানে ওই জায়গায় কোনো শেপ টেপ কিছুই নাই, সাদা ফাঁকা পড়ে আছে। বুঝছেন নেগেটিভ স্পেস লোগো? এমন তো সবচেয়ে মজা লাগে। এখানে একটা লোগো আছে, এই যে এই লোগোটা দেখেন, স্পার্টানের লোগো। এটা আরেকটু সাদা বক্সে ছিল, ওটা কই গেল? এখন খুঁজে পাবো না, যাই হোক যেটা পাই সেটাই দেখেন। এই যে স্পার্টানের লোগোটা দেখতেছেন, কি লেখা আছে দেখেন, স্পার্টান গলফ ক্লাব। লোগোটা একটু বড় করে দেখালে একটু বুঝতে পারতাম। ওপেন ইমেজ, ওপেন ইমেজ কই? এই যে এখানে কি বড় আকারে দিছে? সেটাও এই একই দেখেন। তো এখানে যে স্পার্টানের ইমেজটা দেখতেছেন, এটা কিসের লোগো? গলফ ক্লাবের লোগো, লেখা আছে গলফ ক্লাব। ঠিক আছে, তো এটা দেখে আপনার কি মনে হচ্ছে বলেন? 3 সেকেন্ড সময়, 3 সেকেন্ডের বেশি না, বলেন। গলফ খেলতেছে, হকি খেলছে। গলফ খেলতেছে, যেহেতু গলফ ক্লাব, হকি না, ওই আর কি ধরেন খেলতেছে কিছু একটা। বাট আমি এখন একটা জিনিস দেখাই আপনাদের। স্পার্টার নাম শুনছেন কখনো? স্পার্টা এটা দেশ, ওর একটা আর্মি ছিল। 300 বিসি সিনেমা কে কে দেখেন নাই বলুন তো? কেউ দেখেন নাই? দেখছি ভাইয়া। যারা দেখছে তারা জানে, যারা দেখেন নাই তারা দেখে নিন। 300 বিসি সিনেমাটা খুব মজার, মানে এই গ্ল্যাডিয়েটর মারামারি টাইপের। তো এইটা হচ্ছে স্পার্টান, একটা স্টেট, ওরা খুবই মার্কেটারি টাইপের সিভিলাইজেশন ছিল। তো ওদের আর্মি খুবই নাম করা ছিল, ওদেরকে কেউ হারাইতে পারতো না, অনেক স্ট্রং আর্মি ছিল ওদের। ওই আর্মিদের হেলমেট ছিল এরকম, ভালো করে দেখেন, আমি একটা হেলমেট দেখাতে পারি নাকি আপনাদের? স্পার্টান হেলমেট দেখলে আপনি বুঝবেন কেমন। আরে এই যে দেখেন, দেখছেন হেলমেটটা ওদের? এই যে মাথার উপর একটা ঝুঁটি থাকে, যদিও লাল ঝুঁটি হয় স্পার্টানদের, এই যে লাল ঝুঁটি থাকে, আর এটা হচ্ছে হেলমেটের স্কাল। দেখছেন হেলমেট? ঠিক আছে, ওকে। এবার দেখেন তো এটা, নিচে দিয়ে একটা হেলমেটের মতো লাগতেছে, মানে ম্যানটা উল্টাইলে। খুঁজে পান নাই কিছু? দেখেন আমি বলেন ভাই, তো ওই যে যে উপরে একটা helmet ঝুঁটির মতন লাগছে। মাথার এইটা আর এই যে এইটা সামনেটা। হচ্ছে ওদের হেলমেটের ঝুঁটি, যে ঝুঁটিটা দেখলেন, হ্যাঁ, এইটা হচ্ছে মাথার অংশটা, এই যে খুলিটা অর্থাৎ এইটা, হ্যাঁ। আর এই যে চোখ, এই যে নাক, এই যে মুখ, এই যে থুতনিটা, পুরোটা একটা হেলমেট, ভালো করে দেখেন। খালি মানে চিন্তা করেন যে কেউ গলফ খেলতেছে না, তাইলে কি দেখা যায়? হেলমেট আছে এখানে একটা, একটা মানুষ হেলমেট মাথার উপর পড়ে আছে, দেখেন এই যে দিক থেকে। একদম একটা মাথা মনে হচ্ছে এটা। বুঝছেন? এটাকেই বলা হয় নেগেটিভ স্পেস লোগো। কেন? এই জন্য আমার খুব মজা লাগে এই জিনিসগুলোকে। কারণ আপনি এখানে মানে দেখাবেন এক জিনিস, বাট যখন আপনি 2-3-4 সেকেন্ড ধরে দেখবেন ওর দিকে, তখন আপনি রিয়েলাইজ করবেন যে অ্যাকচুয়ালি এর মধ্যে আরেকটা জিনিস আছে। তো এটাই হচ্ছে নেগেটিভ স্পেস লোগো। যেমন গলফ ক্লাব যেহেতু, বাট নাম হচ্ছে স্পার্টান, এই জন্য ওরা স্পার্টান হেলমেট বা মানুষটাকে বানাইছে মাথাটা। আর গলফ ক্লাব দেখে এমন ভাবে বানাইছে যাতে মানুষ মনে করে যে গলফ খেলতেছে কেউ। প্রথম দেখাতে আপনি মনে করবেন যে গলফ খেলতেছে, বাট আপনি ভালো করে দেখলে যেহেতু নাম স্পার্টান, তো স্পার্টান হেলমেট দেখা যাবে এখানটা। বুঝছেন? এরকম লোগো আরো পাবেন, অনেক আছে। যেমন আরেকটা দেখি, এই যে ক্যাট দেখছেন, বিড়াল দেখছেন যেতেছে লেখার ভিতর দিয়ে, ফেস দেখেন, এখানে একটা মুখ দেখা যায় মানুষের, এটাও সুন্দর। গিল্ড অফ ফুড রাইটার্স, গিল্ড অফ ফুড রাইটার্স মানে একটা গোষ্ঠী যারা খাবার নিয়ে লেখালেখি করে, ব্লগ লেখে আর কি। এখানে দেখেন কলম, সো লেখালেখি করতেছে, পেন বা নিপ দেওয়া আছে কলমের, প্লাস মাঝখানে একটা চামচ আছে, দেখেন এই জায়গাটা কিন্তু নেগেটিভ ফাঁকা, যেহেতু খাবার নিয়ে লেখা, সো এখানে চামচ দেয়া। সেই বুঝছেন নেগেটিভ স্পেস লোগো? এখানে কি লেখা আছে বলুন তো? সিক্স কোথায় আছে? সাদা অংশটা। 6 কি আদৌ আছে? নাই।
নাই, মানে 3 থেকে লেখাতে ওই 3 এর মাঝখানে কাটছে এমন ভাবে আর একটা ফুটা দিছে, মনে হচ্ছে যে এটা 6, আসলে এটা 6, এটা আমার ব্রেইন বানাচ্ছে এটা 6, বাট ওটা অ্যাকচুয়ালি কোনো 6 কিছু নাই। দিস ইজ নেগেটিভ স্পেস লোগো, বুঝছেন? সেই নেগেটিভ স্পেস লোগো যদি আপনি ক্লায়েন্টকে বানিয়ে দিতে পারেন খুব খুশি হবে, বাট সবাই এটা চায় না। হ্যাঁ, মানুষ সবচেয়ে বেশি ওই যে বললাম, যদি নতুন কোম্পানি হয় এক কথায় বলবে আমাকে কম্বিনেশন মার্ক বানায় দাও, আর যদি খুব বেশি তার রিকোয়ারমেন্ট থাকে বেশি তো বেশি ও বলতে পারে যে টাইপোগ্রাফিক বানাবো, আর যদি ক্যারেক্টার বানাতে চায় ও বলে দিবে আমার লোগোতে আমি একটা ক্যারেক্টার চাই, মানে ম্যাসকট লোগো। সে অ্যাবস্ট্রাক্ট মার্ক, পিক্টোরিয়াল মার্ক, এমব্লেম লোগো এটা খুব রেয়ার কেসে ব্যবহার হয়। ওই নেগেটিভ স্পেস, গোল্ডেন রেশিও এগুলা যাই বলেন রেয়ার কেসে ব্যবহার হয়। মিনিমাল লোগোটা এখন সবাই ট্রেন্ডি, খুব ফিচার মানুষ পছন্দ করতেছে মিনিমাল লোগো। বুঝতে পারছেন? ক্লিয়ার? লোগোর থিওরি যা যা বললাম সব ঢুকছে মাথায়, নাকি একদিক থেকে ঢুকছে আরেক দিক থেকে বের হয়ে গেছে? এখানে যা যা লিখলাম এটা হচ্ছে লোগো ডিজাইন করার স্টেপস। আপনি যদি একটা লোগো বানাতে চান আপনাকে এই স্টেপ গুলো ফলো করতে হবে। স্টেপ গুলা কি? স্টেপ গুলা হচ্ছে রিসার্চ করতে হয় প্রথমে, তারপর আপনার রিসার্চের উপর বেস করে আপনার কনসেপ্ট জেনারেট করতে হয়। কনসেপ্ট জেনারেট করার পরে আপনাকে রাফলি স্কেচ করতে হয়, একটা স্কেচ রেডি করবেন আপনি আইডিয়াটা, দেন আপনি কম্পিউটারে ইম্পোর্ট করবেন, অর্থাৎ আপনি স্ক্যান করে নিয়ে আসেন বা আপনি ছবি তুলে আপনার ইলাস্ট্রেটরে নিয়ে আসেন বা যেভাবে আনেন, আপনার স্ক্যানার থাকলে স্ক্যান করেন, মোবাইল থাকলে ছবি তুলে নিয়ে আসবেন কম্পিউটারে, আনলেন, তারপরে আপনি ওর উপরে ডিজাইনটা রেডি করবেন এন্ড ফাইনালাইজ করবেন। ঠিক আছে? দিস ইজ দ্য স্টেপ বা আপনি একটা লোগো বানানোর প্রসেস। হ্যাঁ, সো রিসার্চটা আমরা যখন করি দিস ইজ ভেরি ক্রিটিক্যাল এন্ড ইম্পর্টেন্ট। রিসার্চ করার সময় আমরা চেষ্টা করি কি গ্যাদার করার? ইন্সপিরেশন। সেই ইন্সপিরেশন পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? সুন্দর মতো রিসার্চ করতে হবে। এখন রিসার্চ যদি আপনার ঠিকঠাক না হয় আপনি কিন্তু ভালো ইন্সপিরেশন গ্যাদার করতে পারবেন না। যেহেতু আপনার রিসার্চ ভালো না, ইন্সপিরেশন ভালো হবে না। ইন্সপিরেশন বা আইডিয়া যদি ভালো ভালো না দেখেন, আপনার ইন্সপিরেশন ভালো না, আপনার কনসেপ্ট আপনি যা চিন্তা করবেন এটা ভালো রিফ্লেক্ট হবে না। কনসেপ্টই যদি ভালো নয়, লোগো বাদ বাকি কিছুই ভালো হবে না। বুঝতে পারছি আমি প্রসেসটা কি? তো লোগো বানাইতে গেলে আপনাদেরকে মাস্ট বি, যদি লোগো ডিজাইনার হইতে চান, ফার্স্ট অফ অল আপনাকে একজন ভালো রিসার্চার হইতে হবে, মানে আপনাকে ভালো ইন্টারনেটে গুতাগুতি করার এক্সপেরিয়েন্স থাকতে হবে, ভালো করে খুঁজে বার করা। সেকেন্ডলি আপনাকে আরেকটা জিনিস ভালো জানতে হবে, সেটা হচ্ছে স্কেচ, রাফ স্কেচ করার ক্ষমতা থাকতে হবে। স্কেচ করা লোগোর জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? ধরেন আমরা একটা কোম্পানির জন্য লোগো বানাচ্ছি, রিয়েল এস্টেট কোম্পানি। হ্যাঁ, কোম্পানি আমাকে ক্লায়েন্ট এসে বললো আমার কোম্পানির নাম ধরো রিয়েলটর। হ্যাঁ, রিয়েলটর আমার কোম্পানির নাম, রিয়েল এস্টেটের বিজনেস করি আমি, গাড়ি সরি ঘর কেনা বেচা করি আমি। ঠিক আছে? তো আমরা এখানে কোম্পানিটা আমার লিখে দিলাম হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি, রিয়েল এস্টেটের বিজনেস করি, আমার কোম্পানির নাম হচ্ছে রিয়েলটর। এখন এইটা দিয়ে আপনাকে লোগো বানাতে হবে। এখন আপনার সবার প্রথম কাজ, গুরু দায়িত্ব হচ্ছে আপনাকে বুঝে নেওয়া ক্লায়েন্ট কি লোগো চাচ্ছে। এখন ক্লায়েন্টকে আপনি কিন্তু এই উদাহরণ দিবেন, অপশন দিবেন না যে তুমি কি লোগো চাও, অ্যাবস্ট্রাক্ট লোগো, মাস্কেট লোগো, লেটার মার্ক, ওয়ার্ড মার্ক। ক্লায়েন্ট কিন্তু পাগল হয়ে যাবে, কারণ ক্লায়েন্ট এগুলো জানে না, এগুলো আপনি জানেন। সো আপনি ক্লায়েন্টকে এগুলো ডিসকাস করতে যাবেন না। ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন তুমি কি টাইপের লোগো চাও, আইকন দিয়ে লোগো চাও নাকি শুধু লেখা দিয়ে লোগো চাও। এখন আমি আগেই বলছি অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো সবচেয়ে বেশি মানুষ প্রিফার করে না এখনকার যুগে। হ্যাঁ, আর মাস্কেট লোগো ইন্ডাস্ট্রি ভেদে ব্যবহার হয়, এখন রিয়েল এস্টেট কোম্পানি মাস্কেট লোগো বেশি ব্যবহার করে না। সো আইদার কম্বিনেশন মার্ক ইউজ করবে, নাহলে লেটার মার্ক ইউজ করবে বা ওয়ার্ড মার্ক ইউজ করবে, মানে টাইপোগ্রাফিক লোগো বা কম্বিনেশন মার্ক লোগো। এমব্লেম লোগো তো হবে না, কারণ ওটা এজেন্সি যায় না রিয়েল এস্টেটের। সো আইদার কম্বিনেশন লোগো বা টাইপোগ্রাফিক লোগো। সো ক্লায়েন্টকে আপনাকে যদি বলে কম্বিনেশন মার্ক মানে আইকন প্লাস লেখা, দেন গো ফর কম্বিনেশন মার্ক লোগো। ক্লায়েন্ট যদি বলে আমার টাইপোগ্রাফিক লোগো লাগবে শুধু লেখা বেসড, তাহলে আপনি টাইপোগ্রাফিক লোগো বানাবেন। তখন কোনটা বানাবেন, লেটার মার্ক না ওয়ার্ড মার্ক, এটা আপনি ডিসাইড করবেন। ক্লায়েন্টকে আবার বলবেন না যে লেটার মার্ক বানাবো না ওয়ার্ড মার্ক বানাবো, টাইপোগ্রাফিতে বুঝলাম কোনটা বানাবো, লেটার মার্ক না ওয়ার্ড মার্ক। আপনি জানেন যে লেটার মার্ক লোগো তখনই হবে যখন আপনার এখানে বড় কোম্পানির নাম হবে। হ্যাঁ,
যেমন রিয়েলটার হাউজিং কোম্পানি লিমিটেড এরকম বড় নাম, তাইলে আপনি লেটারমার্ক বানাবেন। তার আগে আপনি যদি কোম্পানির নাম ছোট হয় তাহলে অবভিয়াসলি গো ফর ওয়ার্ডমার্ক, এটা তো কোনো কথা নাই। যদি কোম্পানির নাম বড় হয়, যেটা বললাম রিয়েলটার হাউজিং কোম্পানি লিমিটেড বা এই টাইপের বড় নাম, তখন আপনি কিন্তু ডাইরেক্ট আবার শর্ট ফর্ম করে লোগো বানায় দিবেন না। যদি কোম্পানির নাম বড় হয় এবং ক্লায়েন্ট এসে আপনাকে বলে যে আমার একটা টাইপোগ্রাফিক লোগো লাগবে, আপনি কোম্পানির নাম দেখে বলতেছেন যে 3-4টা ওয়ার্ড আছে কোম্পানির নামে, এটাকে টাইপোগ্রাফিক লোগো বানানো সম্ভব না। সো সম্ভব না বললেও ভুল হবে, লেটারমার্ক বানানো সম্ভব। সো ক্লায়েন্টকে আপনি বলবেন কি, যেহেতু তোমার কোম্পানির নাম অনেক বড়, এটাকে শর্ট ফর্ম ক্রিয়েট করতে হবে, দেন আমরা এটাকে লেটারমার্ক বা টাইপোগ্রাফিক লোগো বানাতে পারবো। আপনি কিন্তু নিজে থেকে ওদের রুম থেকে আরো আছে দেখেন। সো কি যেন বলতেছিলাম, এই যে বারবার এরকম ভুলে যাবো, কইছিলাম আচ্ছা, কোম্পানির নাম যদি বড় হয় তখন আপনি ক্লায়েন্টকে বলবেন যে তোমার কোম্পানির নাম অনেক বড়, এটাকে আমাদের শর্ট ফর্ম করতে হবে, দেন আমরা এটাকে টাইপোগ্রাফিক লোগো বানাতে পারবো। ক্লায়েন্ট যদি বলে হ্যাঁ শর্ট ফর্ম করে লোগো বানাও, তাইলে বানাবেন, না হলে বানাবেন না। কারণ আপনি যদি নিজে থেকে কোম্পানির নাম শর্ট ফর্ম করে লোগো বানান, তখন ক্লায়েন্ট আপনাকে ডাইরেক্ট যদি বলে চার্জ করে তোমাকে শর্ট ফর্ম করতে কে বলছে, আমি বলছি, তখন আপনি অ্যান্সার কি দিবেন? ক্লায়েন্ট তো বলবে যে আপনি পার্টনারই কেন করতে গেছেন, আপনি ক্লায়েন্টকে বলেন না কেন যে এত বড় নাম দিয়ে লোগো হবে না। সেই জন্য যদি আপনার কোম্পানির নাম বড় হয়, লেটারমার্ক বানাইতেই হয়, সেক্ষেত্রে ক্লায়েন্টের কাছ থেকে পারমিশন নিয়ে নেবেন যে আমি তোমার কোম্পানির নাম অনেক বড়, লেটারমার্ক করতে হবে, তাইলে আমি এটা লোগো বানাতে পারবো, টাইপোগ্রাফিক না হলে হবে না। বুঝতে পারছি? শর্ট ফর্ম করে বানাবেন না। যেহেতু ক্লায়েন্ট বলেছে রিয়েল এস্টেটের লোগো বানাতে হবে, কোনো টাইপোগ্রাফিক বলে নাই, জাস্ট বলছে আইকন দিয়ে লোগো বানাবা, ফাইন। এখন আপনাকে রিসার্চ করতে হবে। শুরু হইলো স্টেপ 1, রিসার্চ করবেন। রিসার্চের জন্য আমরা খোঁজাখুঁজি করব বিভিন্ন ওয়েবসাইট। তার মধ্যে একটা ওয়েবসাইট হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্টে আমি আপনাদের ঢুকে দেখাতে পারবো না, কারণ ব্লক করা বা ব্যান করা, আমি বলে দেবো কাহিনী কি। আমরা ঘুরতে পারি বিহান্স, ঠিক আছে। আমরা ঘুরতে পারি আরেকটা ওয়েবসাইট হচ্ছে 99 ডিজাইনের ওয়েবসাইট। তো এই তিনটা ওয়েবসাইট হচ্ছে খুব সুন্দর সুন্দর আপনি লোগো আইডিয়া বা রিসার্চ খুঁজে বের করতে পারেন। হ্যাঁ, তার মধ্যে পিন্টারেস্ট, যেটা পিন্টারেস্ট হচ্ছে আইডিয়ার ভান্ডার। হ্যাঁ, পিন্টারেস্টে আপনি ঢুকতে পারবেন না, মানে আমি পারবো না, আপনারা হয়তো পারলেও পারতে পারেন। pinterest.com এ আমি ঢুকতে পারবো না, কারণ পিন্টারেস্ট বাংলাদেশ থেকে লিগালি ব্লক করা আছে। আমি জানি না কেন ব্লক করে রাখছে, বাট ব্লক করা আছে। তো পিন্টারেস্ট হচ্ছে যেহেতু ব্লক করা আছে, তো আপনাকে আইদার ভিপিএন ইউজ করে ঢুকতে হবে, বা মোবাইল ডেটা দিয়ে আই থিঙ্ক পিন্টারেস্টে ঢুকা যায় না, সরি ভুল বললাম, মোবাইল ডাটা দিয়ে ঢুকা যায় না। হ্যাঁ, তো আপনার ওয়াইফাই দিয়ে হয়তো ঢুকতে পারেন, আমি শিওর না ঢুকতে পারবেন কিনা, বাট ব্লক করা আছে। পিন্টারেস্ট কেন ব্লক করে রাখছে আমি জানি না, এটা আমাদের জন্য খুবই একটা বড় বোকামি। তো আপনাকে ভিপিএন ইউজ করে পিন্টারেস্টে যেতে দেয় না। ভিপিএন ইউজ করে আপনি পিন্টারেস্ট ঘুরতে পারেন। পিন্টারেস্ট হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে আপনি শুধু আইডিয়া পাবেন। হ্যাঁ, বিভিন্ন মানুষের বিভিন্ন ডিজাইন আইডিয়া, আহামরি কোনো অ্যাকাউন্ট করা লাগে না, জাস্ট পিন্টারেস্টে যাবেন, সাইন আপ উইথ গুগল, আপনার গুগল অ্যাকাউন্টে ক্লিক করে সাইন আপ করে ফেলাবেন, দ্যাটস ইট, আর কোনো কাজ নেই ওখানে। তারপরে ওখানে যে আপনি যদি সার্চ করেন, আমি পিন্টারেস্টের ইমেজ দেখাইতে পারি গুগল থেকে, যেহেতু ঢুকতে পারতেছি না আমি। এই যে এই ওয়েবসাইট, তো আপনারা বেসিক্যালি পিন্টারেস্টের ওয়েবসাইটে গেলে এই যে এরকম আইডিয়াস পাবেন, ভুরি ভুরি ভান্ডার, আইডিয়ার ভান্ডার। এখানে এসে আপনি সার্চ করবেন, ওয়েবসাইটে ব্রাউজারে সার্চ করবেন, আপনি যে রিলেটেড সার্চ করতে চান ওই রিলেটেড হরেক রকম আইডিয়া, ডিজাইন, মানুষের কাজ খুঁজে বের করতে পারবেন পিন্টারেস্ট থেকে। বিহান্সের মধ্যে আর কি, যদি বিহান্সে যান, বিহান্সে অ্যাকাউন্ট করা লাগবে না আপনাদের, বিহান্সে গেলে আপনারা অ্যাক্সেস পাই যাবেন আর কি এমনি। হ্যাঁ, বিহান্স হচ্ছে অ্যাডোবের ওই পিন্টারেস্টের মতোই। হ্যাঁ, এখানে আপনি মানুষের অনেক কিছু ডিজাইন আইডিয়া, ক্রিয়েটিভিটি, নলেজ আপনি গ্যাদার করতে পারেন। সো এখন আমরা যখন রিসার্চ করব, সো রিসার্চটা করবেন কেমন? এইসব ওয়েবসাইট থেকে তো করবো, পিন্টারেস্ট, বিহান্স বা 99 ডিজাইন থেকে। বাট যখন রিসার্চ করবেন, আপনারা কি হিসেবে রিসার্চ করবেন? খুঁজবেন কিওয়ার্ড হিসেবে, কিওয়ার্ড বুঝেন, অর্থাৎ আপনার প্রোডাক্টের সাথে যায় বা আপনি যেটা নিয়ে সার্চ করতেছেন ওটার সাথে রিলেটেড কিছু কথা বা ওয়ার্ড, যেগুলোকে আমরা বলে থাকি কিওয়ার্ড। এটাকে আরেকটা নাম দেওয়া আছে, এটাকে বলা হয় ট্যাগস। হ্যাঁ, ট্যাগস বা কিওয়ার্ড বলা হয়। কিওয়ার্ড কি? আপনি যে প্রোডাক্ট বানাচ্ছেন ওই প্রোডাক্ট রিলেটেড কিছু ওয়ার্ড বা কথা, যেগুলোকে বলা হয় কিওয়ার্ড বা ট্যাগস। ঠিক আছে? তো রিয়েলটর, রিয়েল এস্টেট বিজনেস। সো রিয়েল এস্টেটের লোগো আমি সবার আগে সার্চ করতে পারি কি কি দিয়ে? ফার্স্ট অফ অল আমি সার্চ করতে পারি রিয়েল এস্টেট লোগো দিয়ে।
তাহলে আমি অনেক রিয়েল এস্টেট লোগোর আইডিয়া পাবো। আমি এটা একটু ছোট করি, লেখা আসবে না জায়গা। আমরা রিয়েল এস্টেট দিয়ে সার্চ করতে পারি, রিয়েল এস্টেট লোগো দিয়ে সার্চ করতে পারি। আমরা সার্চ করতে পারি ধরেন ফার্স্টে হাউজিং লোগো, কারণ হাউজিংও আমাদের এই বিজনেসের সাথে যায়। হ্যাঁ, তারপরে আমরা সার্চ করতে পারি প্রপার্টি লোগো। এগুলো হচ্ছে কিওয়ার্ড, রিয়েল এস্টেটের সাথে মানায় এই ধরনের কিওয়ার্ড আমাদেরকে খুঁজতে হয়, চিন্তা করতে হয়। আর কি হতে পারে, বিল্ডিং দিয়ে লেখেন, বিল্ডিং লোগো, অ্যাপার্টমেন্ট লোগো। এগুলা আমাদের টপিক বাই ওয়ার্ড গুলো আমাদের রিয়েল এস্টেটের সাথে যায়। সো আমরা এই ধরনের কিওয়ার্ড বের করব, এই কিওয়ার্ড দিয়ে বেস করে আমরা করব রিসার্চ। এখন ধরে নেন আমরা রিয়েল এস্টেট লোগো দেখে, যেহেতু রিয়েল এস্টেট কোম্পানি, সো রিয়েল এস্টেট লোগো দিয়ে রিসার্চ করি, ধরেন বিয়ান্সে সার্চ করি, যেহেতু আমরা পিন্টারেস্টে যাইতে পারতেছি না, বিয়ান্সে সার্চ করলাম। এখন যখন আপনি রিয়েল এস্টেট লোগো দিয়ে বিয়ান্সে সার্চ করবেন, আপনি হরেক রকম আইডিয়া দেখতে পারবেন। দেখেন কত লোগোর আইডিয়া আসছে, দেখছেন? দেখেন অনেক আইডিয়া পাবেন। ইভেন আপনি যদি এটা গুগলেও সার্চ করেন তাও আইডিয়া পাবেন। পিন্টারেস্টে যাইতে পারলে আমি আপনাদেরকে সুন্দর করে দেখা যাবে, পিন্টারেস্টে ঢুকতে পারছি, এটা পারবেন। আমার এই ওয়াইফাই প্রোভাইডার লক করে রাখছে, অন্য ওয়াইফাই দিয়ে ঢুকা যায়। এর আগের ওয়াইফাই আর ইন্টারনেট দিয়ে ঢুকতে পারতাম আমি, এটা দিয়ে ঢুকে না, এদেরকে বলতে হবে খুলে দেওয়ার জন্য। আচ্ছা, আমি গুগলে সার্চ করে দেখি, তাও আইডিয়া পাবেন। ইমেজেসে আসলে দেখতে পারবেন আপনি হরেক রকমের রিয়েল এস্টেট কোম্পানিগুলো, তবে গুগলের চাইতে সুন্দর সুন্দর লোগো বিহান্স পিন্টারেস্টে পাবেন আর কি। তো এখান থেকে আপনি কি কি গ্যাদার করতে পারবেন, আপনি এখান থেকে সুন্দর সুন্দর ফন্টস খুঁজে বার করতে পারবেন, ডিজাইনে কিরকম ফন্ট ব্যবহার করে, কিরকম কালার ব্যবহার করে অন্যান্য ইন্ডাস্ট্রি, অ্যান্ড আপনার কি ধরনের ডিজাইন করতেছে মানুষজন। হ্যাঁ, সিম্পল ক্লিন ডিজাইন। দেখেন এখন ওই ধরনের ভুগিচুগি ডিজাইন আর চোখে পড়বে না, একটা সব ক্লিন সিম্পল ডিজাইন। বুঝতে পারছি? তো আমরা কি করব, এইরকম মানে ওয়েবসাইট ঘাটবো, ঘেটে ডিজাইন আলাদা আলাদা করবো, 15-20টা ডিজাইন, 25টা ডিজাইন, 30টা ডিজাইন আলাদা করবেন, জাস্ট ফর আইডিয়া জেনারেট করার জন্য। আপনাকে ডিজাইন আইডিয়া আলাদা করতে হবে, অনেক আইডিয়াস বার করবেন, 15, 20, 25, 30টার মতো বের করে আপনি ওখান থেকে ইন্সপিরেশন নেবেন, আপনাকে কি কি লাগবে। সো ফার্স্ট অফ অল আপনার লোগোর আইডিয়া তো ওখান থেকে পাচ্ছি, আমি কি টাইপের লোগো বানাবো। সেকেন্ড যে ইনফরমেশনটা আমাদের লাগে, যে আমরা ফন্ট কি ইউজ করবো, ফন্ট খুঁজে বার করবো, যে আমরা ম্যাক্সিমাম মানুষ ডিজাইনের সেরিফ ফন্ট ব্যবহার করতেছে নাকি রিয়েল এস্টেট লোগোতে ম্যাক্সিমাম মানুষ সেন্স সেরিফ ফন্ট ইউজ করতেছে। সো রিয়েল এস্টেট লোগোতে মোটামুটি মানুষজন সেরিফ সেন্স সেরিফ দুইটাই ব্যবহার করে, তবে বর্তমান সময়ে সেন্স সেরিফ ব্যবহার হচ্ছে একটু বেশি সেরিফের চাইতে। বাট এমন না যে সেরিফ ব্যবহার হয় না, সেরিফও ব্যবহার হয়, সেন্স সেরিফও ব্যবহার হয়। তো আপনি ফন্টের আইডিয়া পাইলেন, সেরিফ বা সেন্স সেরিফ ব্যবহার করতে হবে। এখন আপনি ফন্টসের আইডিয়া যখন পাই যাবেন, এরপর আপনাকে বার করতে হবে কালার। আপনি দেখবেন যে আপনার রিয়েল এস্টেটের কোম্পানির মানুষজন আশেপাশে কি কালার সবচেয়ে বেশি ব্যবহার করে। ম্যাক্সিমাম কালার আপনি রিয়েল এস্টেটে দেখবেন ব্লু এর সাথে রিলেটেড। হ্যাঁ, এই যে ব্লু এর সাথে রিলেটেড, কিংবা দেখবেন গোল্ডেন এর সাথে রিলেটেড হয়। এই দেখেন গোল্ডেন গোল্ডেন, গুগলেও আসেন দেখেন ম্যাক্সিমাম এই যে গোল্ডেন, ব্লু, গোল্ডেন এই টাইপের লোগো দেখেন, এই দেখেন এর সাথে রিলেটেড ম্যাক্সিমাম। কিছু কিছু পাবেন অড, কমলা, লাল, সবুজ, কিছু কিছু পাবেন, বাট ম্যাক্সিমাম গুলা দেখবেন ব্লু আর গোল্ডেনের সাথে রিলেটেড হয়। তো রিয়েল এস্টেটের আমরা আরেকটা ইনফরমেশন পাইলাম, কালার আমরা কি রাখতে পারি। একটা হইতেছে আমরা গোল্ডেন কালার। গোল্ডেন কালার কেমনে ব্যবহার করতে হবে, গ্রেডিয়েন্ট দিয়ে, ডাইরেক্ট কোনো গোল্ডেন কালার হয় না। অথবা আমরা ব্লু কালারকে ব্যবহার করতে পারি, কিন্তু এর বাইরে যদি ক্লায়েন্টের কোনো এক্সাক্ট কালার থাকে যে এই কালার ব্যবহার করবো, তো ওই কালারই ব্যবহার করতে হবে আপনাকে। আর যদি না থাকে তাহলে আমরা এখান থেকে ফন্ট পাবো, কালার পাবো, আর ওই যে 15-20টা ডিজাইন আইডিয়া রিসার্চ করবেন, ওখান থেকে আপনি আপনার লোগোটা কি টাইপের বানাবেন ওটার আইডিয়াটা আপনাকে মাথায় বের করতে হবে বা জেনারেট করতে হবে, চিন্তা করতে হবে আপনার এই কোম্পানির নামের সাথে কি টাইপের লোগো মানাবে বা আইকন বা মানাবে। আপনি রিসার্চ করলেন, বার করলেন, আইডিয়া জেনারেট করলেন, এরপরে আপনি কি করবেন, সুন্দর করে কনসেপ্ট জেনারেট করতে হবে আপনাকে। মানে 15-20টা ডিজাইন দেখে কালার ফন্ট অলরেডি পেয়ে গেছেন আমরা কি টাইপের ব্যবহার করতে পারি, এরপর আপনাকে করতে হবে স্কেচ। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, আপনি যদি হাতে কলমে স্কেচ না করেন আপনি লোগো বানাতে পারবেন না। আর্টবোর্ডের দিকে এসে হাঁ করে তাকায় থাকতে হবে, আপনি লোগো আর ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে, ঠিক আছে, আপনি আর লোগো বানাতে পারবেন না। সো ডুডল আপনাদের করার ক্যাপাবিলিটি রাখতে হবে। ডুডলস কাকে বলে, এই ধরনের স্কেচ করার ক্যাপাবিলিটি। এই স্কেচ গুলো একদম প্রফেশনাল বা পারফেক্ট এইরকম বানাইতে হবে এমনটা না, জাস্ট আপনাকে রাফ আইডিয়া তৈরি করতে হবে, যেগুলো আমরা কি করতে পারি শেপ টেপ দিয়ে, পেন্টুল টেন্টুল দিয়ে, যাতে পারফেক্টলি একটা
লোগো তৈরি করতে পারি। বাট তার আগে এরকম রাফ স্কেচ হইলেও আপনার স্কেচ করা লাগবে, ডুডলস বলা হয় এগুলাকে। তো ধরে নেন আমরা স্টার ডুডলস দেখি কি কি আছে। এই ফ্রিপিকের ওয়েবসাইটে আমরা স্টারের ডুডলস দেখলেই দেখা পাবেন। এরকম রাফলি স্কেচ করার ক্যাপাবিলিটি আপনার রাখতে হবে। এটাতে আপনার দুইটা অপশন, মানে দুইটা জিনিস হবে এগুলো বানাইতে। যদি আপনি প্র্যাকটিস করতে শুরু করেন, দুইটা জিনিস আপনার তৈরি হবে। এক হচ্ছে আপনি স্কেচ করার জন্য আপনার হাতটা ফ্রি হবে, আর দুই আপনি বিভিন্ন রকমের কনসেপ্ট জেনারেট করতে পারবেন। সো আপনাকে মাস্ট বি স্কেচ করার অভ্যাস না থাকলে স্কেচ করতে হবে। আর যারা ড্রয়িং পারেন, আপনাদের মধ্যে এমন কেউ আছেন যারা আগে থেকে ড্রয়িং পারেন মোটামুটি বা ভালো বা টুকটাক ড্রয়িং পারেন? হাত তুলেন দেখি কে কে আছেন। তুইও। সো এরকম যদি থাকে ওনাদের মতো, ওনাদের জন্য এই জিনিসগুলো বানানোর নো বিগ ডিল। হ্যাঁ, যেহেতু ওনারা ড্রয়িং বা আর্ট পারে, ওনাদের জন্য স্কেচ করাটা প্র্যাকটিস করাটা কিছু না, কারণ পারে ওনারা। তো যারা আমরা পারি না, আমাদেরকে সবার আগে এই অভ্যাসগুলো করতে হবে। একটা পেন্সিল নেবেন, রাবার নিবেন, একটা সাদা কাগজ কিনে নিবেন। সাদা কাগজ বলতে ওই যে 5 টাকা 10 টাকা দামের খাতা পাওয়া যায়, ওটা কিনে নেবেন। আরো বেটার হয় আপনি যদি গ্রাফ পেপার নেন। গ্রাফ পেপারে স্কেচ করা ইজি, কারণ আপনি ওখানে লাইন টাইন গুলো আপনার স্ট্রেট হবে গ্রাফের মধ্যে। তো এগুলো নিয়ে আপনাকে হাতে কলমে আগে প্র্যাকটিস করতে হবে স্কেচ করা। স্কেচ কেমনে প্র্যাকটিস করবেন? একেবারে আপনাকে মোনালিসার স্কেচ করতে হবে এমনটা না। ফার্স্ট অফ অল শুরু করবেন যে আজকে আমি তারা বানাবো, স্টার, যেমন আমি এখানে বার করলাম। আপনি কোনো কিছু দেখবেন না, দেখতেও পারেন প্রথম দিকে, এমন না যে দেখা যাবে না, আপনি দেখতে পারেন আইডিয়ার জন্য। দেখে দেখে আপনি কি করবেন, 10টা তারা বানাবেন। 10 রকমের 10টা তারা বা 5 রকমের 5টা তারা আপনাকে স্কেচ করলেন, 10টা তারা স্কেচ করলেন। 5টা স্টাইল, 10টা স্টাইল ফলো করে, এক একটা একটার সাথে যাতে না মিলে এরকম আর কি বানাইলেন। আপনার এখানে ব্রেন ইউজ হচ্ছে, স্কেচ করার ক্ষমতা হচ্ছে, প্লাস আপনি প্র্যাকটিস করতে পারতেছেন একটা জিনিস স্কেচ। এরপরে আরেকদিন বসলেন, বসে আপনি এবার মনে করলেন তারা বানাইছি, এবার চাঁদ বানাবো। তো ফার্স্টে মুনের ডুডলস দেখেন কত ধরনের পাওয়া যায়, চাঁদ, কত ধরনের চাঁদ বানানো যায় দেখেন। চাঁদ তারা এগুলো স্কেচ করতে হবে, একদম বেসিক জিনিস। তারপরে সূর্য বানান, চাঁদ বানান, তারা বানান, এই যে রকেট বানান, প্ল্যানেটস বানান। হ্যাঁ, কত ধরনের কতগুলো প্ল্যানেটস আপনি হাতে কলমে বানাতে পারেন স্কেচ করে। একদম কম্পাস, কাটা কম্পাস, স্কেল নিয়ে বসতে হবে না কিন্তু, আমি আগেই বলতেছি। রাফ আইডিয়া অ্যাটলিস্ট আপনার স্কেচ করতে হবে, যেটাকে আপনি পরবর্তীতে কম্পিউটারে ইম্পোর্ট করে আনে, ছবি তুলে বা স্ক্যান করে ওর উপরে শেপ টেপ বসায় পারফেক্টলি বানাতে পারেন। বাট রাফ আইডিয়াটা আপনার থাকতে হবে। যদি না থাকে, আপনি সাদা আর্টবোর্ড খুলে ইলাস্ট্রেটরে বসবেন আর মনে করবেন আমি ডাইরেক্ট ইলাস্ট্রেটরের লোগো বানাবো, এটা করা অনেক টাইম কনজিউমিং হবে, সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে, না পারবেন না। বুঝতে পারছেন? সময় যাবে, দেখা যাবে যে লোগো হচ্ছে না। সেরকম স্কেচ আপনাকে বানাতে হবে। বুঝতে পারলাম? বুঝছেন লোগো করার স্টেপস গুলা কি? বলেন, এখন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে? এনিওয়ান? না থাকলে দেখেন, লোগো বানানোর জন্য আমাদেরকে আহামরি কোনো শেপস বা টুলস শেখার প্রয়োজন নাই। আপনারা যা পারেন এখন পর্যন্ত এটা দিয়েই লোগো বানাতে পারবেন। ঠিক আছে? এখন ফার্স্ট অফ অল আমরা শুরু করি টাইপোগ্রাফিক লোগো দিয়ে। টাইপোগ্রাফিক লোগো বানানোর দুইটা ওয়ে আছে। আপনি দুই ভাবে টাইপোগ্রাফির লোগো তৈরি করতে পারেন। একটা হচ্ছে ফন্ট ব্যবহার করে, আর 2 নাম্বার আপনাকে স্কেচ করে। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল দেখেন ফন্ট ব্যবহার করে কি করতে পারি আমরা। যেমন একটা লোগো আমি বানাইছিলাম আর্টিকেলে, দেখাই ওই লোগোটাই দেখাই। আমি কি করছিলাম, কোম্পানিটার নাম ছিল মিন্ট, MINT, মিন্ট। হ্যাঁ, এরকম একটা লেখা লিখলাম, বড় করে নিলাম। আপনি লোগোর জন্য যে কোনো ক্যানভাসের সাইজ দিয়ে নিতে পারেন, তবে 500 বাই 500 পিক্সেলের সাইজের ক্যানভাস করে নেবেন বা আর্টবোর্ড করে নেবেন, ইজ মোর দেন এনাফ। 1000 বাই 1000 পিক্সেলের ক্যানভাস করে নিতে পারেন। আর লোগোর জন্য এক্সাক্ট কোনো ক্যানভাসের সাইজ নাই, বাট 500 বাই 500 করে নিলেই হবে, পিক্সেলের ক্যানভাস বানাই নেবেন। ঠিক আছে? তো এই হচ্ছে আমি লিখছিলাম এরকম একটা ফন্ট, এটাতে একটা সুন্দর ফন্ট দিব, নেক্সা। আচ্ছা, নেক্সাই থাক, বাট এটাকে আমরা বোল্ড করি যেহেতু এটা একটু লোগো হবে, এত বোল্ড না, ব্ল্যাক এক্সপোর্ট করলাম, এই টাইপের মোটা করে নিলাম। এখন মনে রাখবেন আমি এটাকে একটা ফন্ট দিছি, যে ফন্টের নাম হচ্ছে নেক্সা। এখন আমরা কিন্তু ডিরেক্টলি ফন্টকে লোগো বানাই দিতে পারবো না। এটা আমি বানাই দিয়ে মানে কালার দিয়ে বলে দিলাম এই নাও তোমার লোগো হয়ে গেল, ক্লায়েন্টের লোগো, এমনটা হবে না।
তো আপনাকে মাস্ট ফন্টকে এডিট করতে হবে, এডিট করে আপনি লোগো বানাতে পারেন, টাইপোগ্রাফিক লোগো। যেমন আমরা এখানে টেক্সট একটা লিখছি, এই লেখাকে আমরা শেপে কনভার্ট করব কেমনে? রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন করে দিলে লেখাটা শেপে পরিণত হয়ে যাবে। এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শেপ, দেন এগুলোকে আনগ্রুপ করে নিব আমরা, আনগ্রুপ করে নিলাম। এখন দেখেন এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা শেপে পরিণত হয়ে গেছে। ওকে, আচ্ছা ভালো কথা। স্টিল নাও এটা দেখে কিন্তু কেউ মানে গেস করতে পারবে যে এটা আপনার কোনো লোগো না বা কোনো শেপ টেপ বানানো না, এটা হচ্ছে একটা ফন্ট। সেই জন্য আমাদের কি করতে হয়, লেখা বা ফন্টের কার্নিং অ্যাডজাস্ট করতে হয়। কার্নিং কাকে বলা হয়? কার্নিং বলা হয় আপনার এটা কি হচ্ছে, এটা হচ্ছে দাঁড়া। ও আমি তো কার্নিং লিখি নেই, কার্নিং লিখে রাখছিলাম। আচ্ছা, কার্নিং বলা হয় লেখা থেকে লেখার দূরত্বকে, অর্থাৎ এই যে এই লেখা থেকে এই লেখার দূরত্ব যে অ্যাডজাস্ট করবেন আপনি, আগে পিছে কাছে নিবেন, এইটাকে বলা হয় কার্নিং অ্যাডজাস্ট করা বা কার্নিং ঠিক করা, যেটাকে আমরা লেখার ভাষায় বা ফন্টের ভাষায় কি বলে থাকি, টেক্সটের ভাষায় বলে হচ্ছে লেটার স্পেসিং বা ট্র্যাকিং, এক লেখা থেকে আরেক লেখার দূরত্ব, এটাকেই লোগোর ভাষায় বলা হয় কার্নিং অ্যাডজাস্ট করা। যেমন আমি এখানে র্যান্ডমলি ধরেন এখানে লেখাগুলোকে অ্যাডজাস্ট করে দিলাম, যে এই যে লেখার দূরত্বগুলো মোটামুটি ঠিক করলাম, দিয়ে করে ডান করে দিলাম, ডান। কত পার্সেন্ট ঠিকঠাক হয়েছে? 73%। তাড়াহুড়া করে করছি, এটাকে 100% করা পসিবল। নেক্সটে যান, এবার এটা হচ্ছে সেরিফ সরি স্ক্রিপ্ট ফন্ট, এটারও আপনি অ্যাডজাস্ট করলেন এরকম করে রাফলি ধরেন এই যে অ্যাডজাস্টমেন্ট করতেছেন, ওকে ডান ডান, নেক্সট এটাই 72%, নেক্সট। এভাবে করে প্র্যাকটিস করতে হবে আপনাকে কার্নিং অ্যাডজাস্টমেন্ট চোখের আন্দাজে। আপনার সবগুলোর কার্নিং ঠিকঠাক করতে হবে যাতে আপনার সবগুলো সমান দূরত্ব থাকে। আমি র্যান্ডমলি করতেছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এই যে লেখাগুলোকে আগে পিছিয়ে করবেন এন্ড চোখের আন্দাজে দেখবেন সবগুলো সমান দূরত্বে আছে কি নাই। হ্যাঁ, ধরেন আপনি মনে করলেন করছেন, হয়েছে, হয়ে গেছে আপনার, ডান ডান, দেখেন কত পার্সেন্ট হয়েছে, 66। আবার আসেন টরন্টো, এটাও করেন, ধরেন এইভাবে অ্যাডজাস্ট, এইটাই প্র্যাকটিস করা। হ্যাঁ, আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে প্র্যাকটিস করবেন। এই বাট টাইম নিয়ে যদি সময় নিয়ে ধৈর্য নিয়ে প্র্যাকটিস করেন তাহলে আপনার কার্নিং সুন্দর করে প্র্যাকটিস করে করা সম্ভব, পারফেক্ট রেজাল্ট আনা সম্ভব। যদিও আমি এখন তাড়াহুড়া করতেছি দেখে 80, 90, 78% হচ্ছে। ঠিক আছে, এটাও হচ্ছে মাসল মেমোরির কাজ। আপনার ব্রেইন থেকেই বলবে যে হ্যাঁ সবগুলোর স্পেস ঠিকঠাক আছে। যখন এরকম করে ফেলবেন, দিবেন ডান, দেখবেন যে কত পার্সেন্ট মিলাতে পারছেন। যত পার্সেন্ট বেশি 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 মিলবে তত ভালো। সেই প্র্যাকটিস গুলো আপনারা করবেন কার্নিং এর। ঠিক আছে, আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব, যত প্র্যাকটিস করবেন তত কাজে আসবে। আমরা এখন এই লেখাটার কার্নিং অ্যাডজাস্ট করি। এটা কোনো এক্সাক্ট কিন্তু হিসাব নেই যে এত পিক্সেল দূরে দূরে হবে, আপনার যতটুকু মনে হয় ততটুকু রাখতে পারেন। আর্টবোর্ডটা কত বড় হয়ে আছে, অনেক বড় হয়ে আছে, কমাই 1000 বাই 1000 করে, এই জন্য বেশি বড় হয়ে গেছে। ওকে ডান, আমাদের কার্নিং অ্যাডজাস্ট করা শেষ। বাট স্টিল না, এটা ফন্ট, এটাকে সামান্য একটু এদিক ওদিক করে মডিফাই আমরা করব। আপনারা আছেন আমার সাথে? জি ভাইয়া। তো ডিরেক্ট সিলেকশন টুল নিব, এবার এগুলোরে মডিফাই করা শুরু করব। যেমন আমি ক্লায়েন্টের জন্য কি করছিলাম, এগুলোরে সমান করছিলাম, প্রথমে কোণাগুলোরে সোজা করছিলাম, এই যে এখানে বাঁকা বাঁকা আছে এটার আগে সোজা করছি, করলাম, এইটাকে একটু উপরে বেশি উপরে উঠে গেছে, ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরে স্ট্রেট করব, করলাম। এরপরে আমরা কি করব, এই লেখাগুলোর যে কোণাগুলো আছে এগুলোকে রাউন্ডেড কর্নার করব। উপরের কোণাগুলোকে ধরে রাউন্ড, এই কোণাগুলোকে ধরে রাউন্ড, এটাকে ধরে রাউন্ড, ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরে ধরে রাউন্ড করবেন। খালি রাউন্ড করার পরেও কার্নিং অ্যাডজাস্ট করতে হবে, কারণ ওদের স্পেস কমে যায় রাউন্ড করার পরে। নিচের গুলোকে ধরে একবারে রাউন্ড করবেন। তো এই যে টি একটু বেশি দূরে চলে গেছে, এটাকে একটু কাছে নিয়ে আসলাম। এই ওকে, তো সামান্য একটু মডিফিকেশন করছি আমরা, নতুন কোনো ফন্ট বা নতুন কোনো শেপ বা টুলের ব্যবহার করিনি, আর প্রয়োজন নেই। ওকে, সো আমাদের এখানকার অ্যাডজাস্টমেন্ট ডান। এবার মিন্ট মানে হচ্ছে পুদিনা, পুদিনা পাতা। সো আমরা এই আয়ের ফোটাটাকে কম্পাউন্ড পাত করা ছিল, রিলিজ করে দিয়ে এটাকে ডিলিট করে দিলাম। এবার এখান থেকে আমরা বানাবো পাতা, এমন বানাতে পারি একটা সার্কেল বানাবো, সিম্পল।
সার্কেল বানাই আমরা এখানে দেখেন ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরলে দেখবেন উপরে অ্যাঙ্গুলার পয়েন্ট আছে, হ্যান্ডেল বার আছে, নিচে হ্যান্ডেল বার আছে। ওকে, হ্যান্ডেল বার কেটে দিলে এই দুটো কোণা কি হয়ে যাবে, শার্প বা চুকা হয়ে যাবে। হ্যান্ডেল বার কাটবেন কেমনে, পেন টুলের উপরে রাইট ক্লিক করবেন, এখানে দেখবেন একটা টুল পাবেন অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে হ্যান্ডেল বার কাটা যায়, হ্যান্ডেল বার বানানো যায়। অ্যাঙ্কর পয়েন্টে নিবেন, এখান থেকে ক্লিক করবেন, হ্যান্ডেল বার কেটে দিবে, এখানে ক্লিক করবেন, হ্যান্ডেল বার কেটে দিবে, অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করবে। আবার যদি অ্যাঙ্কর পয়েন্ট থেকে ক্লিক এন্ড ড্র্যাগ করেন তাহলে ও হ্যান্ডেল বার আবার বানায় দিবে আপনাকে। ঠিক আছে, তো আমরা হ্যান্ডেল বার কেটে নিলাম। কেটে নিয়ে আমরা কি করব, আমি এটাকে একটু চ্যাপ্টা করব, তাহলে আমরা একটা পাতার মতো শেপ পাবো। ঠিক আছে, ওকে, সেটাই এখন আমরা আয়ের মাথায় বসায় দিলাম। আর সাইজ অবভিয়াসলি ছোট হবে, এরকম বসাতে পারি পাতা। দেখেন তো কি মনে হয় আপনার, এটাকে পাতা মনে হচ্ছে? ক্যান্ডেলের মতো মনে হচ্ছে এখন আই সহ। এটা তো মোমবাতি হয়ে গেল। হ্যাঁ, সো পাতা বানাতে হলে কি করতে হবে জানেন? কিচ্ছু না, এটাকে শিফট ধরে এদিকে একবার ঘোরাবেন, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট করবেন ওই পাশে একটা কপি। হ্যাঁ, মানে একটা পাতা এই পাশে বসবে, একটা পাতা ওই পাশে বসবে। জুম করবেন, করে আমরা একদম এক্সাক্ট কোনায় কোনায় মিলাই দিতে পারি এবং এক সাইডকে বড় করে দিবেন। That's it. ধরে এটাকে আমরা একদম মাঝামাঝি বসাবো। আজকে আবার পিসির কি হইলো রে ভাই, ওই দিন আপডেট দিলাম, আজকে আবার হ্যাং করতেছে। এই যে এই পাতাটা বেশি বড় হয়ে গেছে, ছোট করতে। এখন মনে হচ্ছে এটা পাতা। আমরা এক কাজ করি, এইটারে না করে এইটাকে বড়, এবার বেটা বুঝলেন? লোগোর কাজ কিন্তু শেষ, গ্রুপ করে নিবেন। এবারে আমরা কি করতে পারি, যেহেতু মিন্ট, আমরা মিন্টের কালার নিয়ে আসি দিব এর মধ্যে। হ্যাঁ, সো মিন্ট কালার কই পাবেন, সিম্পলি গুগলে যাবেন, গুগল সার্চ করেন মিন্ট কালার, কালার প্যালেট ওপেন করেন, ইমেজেস, বহুত কালারের শেড আছে দেখছেন তো, যে কালার প্যালেট আপনার ভালো লাগে আপনি নিয়ে যান। এইখান থেকে অনেকগুলো কালার পাবো আমরা, কপি করে নেন এই ছবিটা, এখানে আসলাম, পেস্ট করে দিলাম, এখান থেকে কালার বার করে নিব আমরা। সো প্রথমটাকে আমরা রাখবো হচ্ছে লাইটার, সো লাইটার ভার্সন দিলাম, মাঝখানেরটাকে রাখবো হচ্ছে মিডিয়াম ভার্সনের এটা, আর লাস্টেরটাকে আমরা ডার্কার ভার্সন করতে পারি এরকম। তিনটা হইলো আমার কালার ভ্যারিয়েন্ট, বুঝছেন? একই লোগো। এই আপনি এভাবে তিনটা ভ্যারিয়েন্ট ক্লায়েন্টকে দেখাতে পারেন কালারের, যদি কালার না থাকে ক্লায়েন্টের পছন্দের, ও এখান থেকে চুজ করে নিবে যেটা ভালো লাগতেছে, ভালো লাগবে ওর কাছে। একটা লাইটার ভার্সন, একটা মিডিয়াম ভার্সন, একটা ডার্কার ভার্সন। বুঝছেন লোগোটা বানালাম কেমনে? খুব কঠিন কিছু, নতুন কোনো টুলস ব্যবহার করছি, নতুন কিছু শিখলাম বলেন তো? দেখেন আবার লেখাকে এডিট করে আরেকটা লোগো বানাবো। এবার বানাবো আমরা একটা মজার লোগো। দেখেন এটাকে আরেকটা ফন্ট দিতে পারি আমরা। এবার নেক্সা না, আমরা এবার পপিন্স দিয়ে দিই। পপিন্স দিয়ে কিছু বানানো যায়। পপিন্সের বোল্ড ভার্সন, এর চেয়ে বোল্ড নাই, আমাদের এর চেয়ে মোটা লাগবে। পপিন্সের আর মোটা নেই, ব্ল্যাক আছে, এই এক্সট্রা বোল্ড, ব্ল্যাকটা বেশি মোটা হয়ে যায়, ব্ল্যাক দিলে এসটা দেখতে একটু খারাপ লাগতেছে, এক্সট্রা বোল্ড দিতে পারি আমরা। ওকে, সেটা লেখা, রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন, শেপ বানায় নিছি, আনগ্রুপ, রাইট ক্লিক, আনগ্রুপ, ডান, কার্নিং গুলো অ্যাডজাস্ট করে নেন যতটুকু আমাদের মনে হয় সুইটেবল, ডান। ওকে, এরপর এখানে আমরা একটা শেপ তৈরি করবো। দেখেন আচ্ছা, আরে নড়ে গেছে।
আমরা পেন টুল নিতে পারি, পেন টুল দিয়ে আমরা একটা শেপ বানাবো, শেপটা বানাবো হচ্ছে এখানে এইরকম, দেখেন। বানাইছি না শেপ? আচ্ছা, কোম্পানির নাম হচ্ছে শিফট, এবং এরা ঘর বাড়ি শিফট করে থাকে বা আপনার বাসা বাড়ি পাল্টানোর সময় আপনাকে হেল্প করে, ট্রান্সপোর্টে নিয়ে যাইতে হেল্প করে, শিফটের কাজ করে। সো কোম্পানির নাম যেহেতু শিফট, আমরা বানাচ্ছি হচ্ছে শিফটের লোগো। আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু অ্যাডজাস্ট করি, কারণ উপরের ঘরটা আর নিচের ঘর সেম নেই, এদের আলাদা। এইচ অফিন্সের হ্যাঁ, কোম্পানিটা বুঝছেন কিসের? কোম্পানির নাম শিফট, ওরা বাসা বাড়ি পাল্টাইতে হেল্প করে, মানে ট্রান্সপোর্টেশনের কাজ করে। ঠিক আছে, এখন বলেন তো এখানে এইচ লেখাটা কি আছে নাকি নাই? আচ্ছা ভাইয়া। এখন আছে? এখানে এখন এইচ নেগেটিভ। নেগেটিভ স্পেস, ওখানে কিন্তু যেমন এই জায়গাটায় কোনো শেপ এই দেখা নাই, কোনো লেখা বা কিছু নাই। এই দুইটা তীর আর আশেপাশের লেখা আপনাকে একটা ফিল দিচ্ছে যে এখানে লেখা আছে এইচ, অর্থাৎ শিফট। যেহেতু এরা ঘর বাড়ি ট্রান্সপোর্ট করে, এই জন্য তীর চিহ্ন দিয়ে আমি দেখাইছি। বুঝছেন? এই লোগোটা আপনারা গুগলে খুঁজলে পাবেন, এটা হচ্ছে নেগেটিভ স্পেস লোগো। বুঝছেন? আচ্ছা, এই ধরনের আপনি টাইপোগ্রাফিক লোগো বানাতে পারেন। এর জন্য আপনারা ফন্ট খুঁজে বের করতে পারেন, সুন্দর সুন্দর অনেক ফন্ট পাবেন। হচ্ছে এই একটা ওয়েবসাইট আমি দেখাই দিই, অনেক ফন্ট পাবেন ডা ফন্টে। এই ডা ফন্টের ওয়েবসাইটে অনেক ক্যাটাগরির অনেক ফন্টস পাবেন। গুগল ফন্টসে কিন্তু পাওয়া যায় না, এখানে অনেক ক্যাটাগরির অনেক ফন্টস পাবেন, যেগুলোকে মডিফাই করে আপনি লোগো বানাতে পারেন। অনেক ধরনের টাইপোগ্রাফিক লোগো বানাতে পারেন। যেমন আমরা স্পেস টাইপের যদি কোনো ফন্ট খুঁজে দেখি, পাই নাকি স্পেস বা টেক রিলেটেড? না, এই যে এটা অলরেডি এডিট করা গেছে। আচ্ছা, আমরা একটু টেক রিলেটেড কিছু খুঁজে দেখি পাই নাকি। টেক টেক টেক, সুন্দর ফন্ট একটু টাইম লাগে দা ফন্টে খুঁজতে। ক্যাটাগরি থেকে বার করি, তাই এখান থেকে না পেলে ফ্যান্সি, কমিক, কার্লি, সায়েন্স ফিকশন, এলসিডি, সাইফাই, এটা দিই। এই এইগুলো খুঁজতে, এইগুলো ফন্টকে মডিফাই করে আরো সুন্দর সুন্দর ফন্ট আপনি মানে লোগো বানাতে পারবেন, মডিফাই করে করে। এইগুলো হচ্ছে টাইপোগ্রাফিক লোগো, বুঝলেন? এগুলোকে মডিফাই করে করে আপনি সুন্দর সুন্দর লোগো বানাতে পারবেন। এগুলো এক ক্যাটাগরি টাইপোগ্রাফিক লোগো। আরেক ক্যাটাগরি টাইপোগ্রাফিক লোগো যেটা হয় বললাম, ওটা লেখাকে এডিট করে আর হবে না। ওগুলো আপনাকে বানাতে হলে আপনাকে ক্যালিগ্রাফি জানতে হবে। ক্যালিগ্রাফি জানেন? ক্যালিগ্রাফি কি? ক্যালিগ্রাফি হচ্ছে এটা পেঁচায় পেঁচায় লেখা, বা এই ধরনের লেখার ক্ষমতা আপনার থাকতে হবে বা আপনাকে জানতে হবে। যদি আপনি এই ধরনের লেখা লিখতে পারেন, পেঁচায় বা ক্যালিগ্রাফিক টেক্সট লিখতে পারেন, তাহলে আপনি ক্যালিগ্রাফিক লোগো ইজিলি বানাতে পারবেন। যেমন সামনে আমাদের ঈদ আসতেছে না? ঈদ মোবারক, অনেক ধরনের টাইপোগ্রাফি আমরা দেখি না? যেমন আমি একটা দেখাই, একটা সুন্দর টাইপ, যেমন এইটা দেখেন, এই লেখাটা এরকম ফন্ট আপনি খুঁজে পাবেন? বলেন দেখি, এডিট করে যে আপনি বানাবেন, পাবেন এরকম ফন্ট? পাবেন না। বা এই যে এইটা, এরকম ফন্ট পাওয়া যাবে না। এই জন্য আপনাকে এইগুলা বানাইতে হলে বা এই ধরনের লোগো আপনি যদি বানাতে চান, টাইপোগ্রাফি, ক্যালিগ্রাফিক লোগো, আপনাকে অবভিয়াসলি ক্যালিগ্রাফি জানতে হবে। এরকম পেঁচায় লেখা বা এই লেখাগুলা স্কেচ করা আপনার জানতে হবে। স্কেচ যদি জানেন, আমরা ওই যে নাম যেভাবে লিখছি না, স্কেচ ফন্টের উপরে পেন টুল ঘুরায় ঘুরায়, স্কেচ আপনি এভাবে করে নিয়ে আসবেন, এর উপরে আপনি পেন টুল দিয়ে ঘুরায় ঘুরায় লোগোটা তৈরি করতে পারবেন। বাট এগুলো ফন্ট দিয়ে সম্ভব না। এটাও কিন্তু টাইপোগ্রাফিক লোগোর মধ্যেই পড়ে। বুঝছেন? টাইপোগ্রাফির লোগো দুইটা। বুঝলাম।
এরপরে আমরা আরো লোগো বানাতে পারি শেপস ব্যবহার করে, সিম্পল শেপ দিয়ে আমরা মিনিমাল লোগো বানাতে, একদম সিম্পল শেপ দিয়ে মিনিমাল লোগো বানাতে। যেমন দেখেন আমি একটা লোগো ওই দিন ঘাটাঘাটি করতে করতে পাইছি, লোগোটা খুবই সহজ, লেখা ছিল ড্রপ। হ্যাঁ, ড্রপ, এটাকে আচ্ছা পপিন্স থাকুক, এইটা রাখলাম। না, পপিন্স মানাচ্ছে না, পপিন্সের জায়গায় রাউন্ডেড ফন্ট আর কি আছে আমার কাছে, জোসেফিন সেন্স কেমন, হ্যাঁ এটা বানাবে, জোসেফিনের রেগুলার অ্যাপ্লাই করতে পারি। এই তো ফন্টের নাম ছিল হচ্ছে আপনার এই ড্রপ মানে লেখা। সো আমরা এখানে ফন্টটা নিলাম জোসেফিন সেন্স, একটা ফন্ট, যে কোনো একটা ফন্ট নিলাম। তো বেসিক্যালি লোগোটা ছিল কিরকম জানেন, ক্রিয়েট আউটলাইন করে নিলাম, আনগ্রুপ করে নিলাম। এটাকে কিভাবে লোগো বানানো যায় বলুন তো, কি করা যেতে পারে এর সাথে যেটা লোগোতে কনভার্ট হয়ে যাবে? কার্নিং অ্যাডজাস্ট করতে হবে অবভিয়াসলি, আমি ওটাই করতেছি, আপনারা বলেন। ড্রপ যদি আপনি লোগো বানাতে চান আপনার মাথায় কি আসে? বলুন তো। কোনো আইডিয়া পাচ্ছেন না? পানির ফোঁটা বলতে পারেন ভাই, ওয়াটার ড্রপে যে একজন বলছেন। বাট মজার বিষয় এখানে তো ওয়াটার লেখা নাই, শুধু ড্রপ লেখা আছে। তো লোগোটা তো ওরা কি করছে জানেন, একটা বক্স বানাইছে সবাই, বক্স মানে আর কি এরকম লাইন তৈরি করছে একটা, স্ট্রোক কালার আমরা আপাতত কালোই রাখি। হ্যাঁ, কালো কালার দিয়ে লাইন বানাইছে, এখানে বসাইছে, ওটাকে এবার নিচে নিয়ে আসছে। এবার একটু কার্নিংটা আমাদের ঠিক করতে হবে। কি বুঝলেন বলেন তো? হয়ে গেছে কিন্তু লোগো। কনসেপ্টটা কি ছিল বলেন দেখি? ড্রপ হচ্ছে যে এটা বোঝানো। ওটা পড়ে যাচ্ছে নিচে, ড্রপ হয়ে গেছে নিচে। কত সোজা না কনসেপ্টটা? আচ্ছা, আরেকটা কনসেপ্ট ওই দিন দেখছি আমি, দেখেন ওটা মজা, লেখা ছিল হচ্ছে কম্পাস। আমরা এই ফন্টই রাখতেছি আপাতত, আমি ফন্ট এডিট করতেছি না, চিকন করবো আরো, তো রেগুলার ইউজ করি, আর একটু চিকন করবো, লাইট না রেগুলার থাক, লোগো তো। আচ্ছা, সো এটা ওইভাবে লেখছিল একটা ফন্ট দিয়ে, শেপ বানাই নিছে, ক্রিয়েট আউটলাইন, আনগ্রুপ করে নিছে ফার্স্ট অফ অল। করে নেওয়ার পরে কি করছে জানেন, কার্নিং অ্যাডজাস্ট করছে। অবভিয়াসলি আগে আমরা কার্নিং গুলো অ্যাডজাস্ট করি, নাহলে দেখে মানুষ বলতে পারবে যে এটা একটা ফন্ট, আর যদি ধরে ফেলায় যেটা কি ফন্ট, ফন্টও খুঁজে বার করা সম্ভব। কারণ আমরা এখানটায় কার্নিং গুলো অ্যাডজাস্ট করলাম মোটামুটি আইডিয়া করে, আরেকটু কাছে যাবে এ, বেশি কাছে চলে আসছে, 5টা একটু আগে যাবে, এটা সহ আপনার এমটা আরেকটু প্রেশার হবে, হ্যাঁ এই আমরা কার্নিং অ্যাডজাস্ট করে নিছি। এবারে ওই লোগোটাতে কি করছিল, জাস্ট ট্রায়াঙ্গেল বসাইছিল, কম্পাস বানাবে। হ্যাঁ, কম্পাসটা কোথায় বানাবে দেখেন কিভাবে বানাইছিল ওরা, জাস্ট ট্রায়াঙ্গেল বানাইছে, ট্রায়াঙ্গেল ছোট্ট করে নিয়ে এখানটা বসাইছে এভাবে। ওকে, একটা মাথা কপি করছে, নিচে নিয়ে আসছে, শিফট ধরে ঘুরায় দিছে, এখানে আরেকটা মাথা বানাইছে, এই যে। দেন এই দুটোকে অবভিয়াসলি ও এর সাথে সেন্টার করছে। এই কি হলো, সবকিছু সিলেক্ট হয়ে গেল কেমন, ধরলাম এই দুটো সবগুলো সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, সেন্টার অ্যালাইন করার পরে এই দুটোকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ নিচে কপি পেস্ট, শিফট ধরে ঘুরাইছে, ঠিক আছে। দেন এর মাঝখানে একটা লাইন তৈরি করছে, এই যে স্ট্রেইট একটা লাইন এরকম কালো কালারের, স্ট্রোক দিলাম আমরা। হ্যাঁ, এটাকেও সেন্টারে বসাই দিই আমরা, এটাকে ওরা দিছে একটা ইউনিফর্ম,
এখান থেকে আপনি আপনার স্ট্রোকের ইউনিফর্ম চেঞ্জ করতে পারেন। আপনাদেরকে আমি উইন্ডো থেকে স্ট্রোকের সেটিংস মেনু শিখাইছি না? আই থিংক ওই ড্যাশ, হ্যাঁ লাস্ট না ভাইয়া। ড্যাশ লাইন শিখাইছি, তো ওইখানে আছে হ্যাঁ। যে ইউনিফর্মে আমরা চিকন মোটা করে দিতে পারি, নিডলের মতো আর কি। এন্ড দেন এটাকে কি করব, এইদিকে একটু ঘুরাই দিব, দেখেন হয়ে গেছিল। পুরো পিচ ব্ল্যাক কখনো আমরা লোগো রাখবো না, আমরা যেটা করতে পারি একে একটা কালার অ্যাপ্লাই করব। ও আচ্ছা, এই স্ট্রোকটা ঝামেলা করতেছে, পুরোটাকে কালার আমরা একটু গ্রেইশ টাইপের রাখি, হয়ে গেছে লোগো। কত সহজ কনসেপ্ট দেখছেন? আরেকটা দেখেন টাইপোগ্রাফির, ওইটা লেখা ছিল হচ্ছে এটা, আমি একটাই ফন্ট দিয়ে করতেছি, ফন্ট চেঞ্জ করলে করাই যায়, কোনো সমস্যা নাই, বাট আমি একই ফন্ট দিয়ে করতেছি। বলেন এটাকে কি বানানো যেতে পারে, কি কনসেপ্ট হইতে পারে? লোগোর নাম ইনভিজিবল, আমার কোম্পানি ইনভিজিবল, কেমনে বানাবেন, কি বানাবেন? শেপ বানায় নিছি, আনগ্রুপ করে নিছি, এবার স্পেসিং অ্যাডজাস্ট করতেছি, আপনারা ব্রেন খাটাতে থাকেন কিরকম লোগো বানানো যেতে পারে। কি বানানো যায়, এর সাথে কোনো আইকন অ্যাড করা যেতে পারে, না কি করব বলেন? ইনভিজিবল মানে অদৃশ্য, ব্রেন কাজ করে না। নেগেটিভ স্পেসিং করে কিছু একটা। আর কোনো আইকন অ্যাড করা গেলে কিরকম আইকন কোথায় অ্যাড করতে পারেন, আসে না কিছু? এই যে আই আছে কয়টা এখানে, তিনটা, আই আই আই। অপাসিটি কি করছিল জানেন, কমাই দিছে এরকম। এটা দিয়ে কি বুঝে দেয় বলুন তো? কিছু কিছু জিনিসগুলো যে ইনভিজিবল, এটা আই গুলো ইনভিজিবল করে দেয়াতে বোঝা যাচ্ছে। এটা ওদের আইডিয়াটা, আমি যেটা বুঝছি যে আইগুলো ধীরে ধীরে ইনভিজিবল হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে, বুঝছেন? এইটাই হচ্ছে কনসেপ্ট, আপনার ব্রেইন, আর কিছু না। আপনি যত সিম্পলেস্ট ওয়েতে চিন্তা করবেন তত সুন্দর হবে লোগো, বুঝাতে পারলাম? বাট সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা আমাদের এখানে, আমরা কি নতুন কোনো কিছু ব্যবহার করছি বলুন তো? কোনো টুল, কোনো শেপ, কোনো কিছু না, একই জিনিস, ওই সেম ওই ঘিসাপিটা আমাদের যে রেক্টাঙ্গেল স্কোয়ার আছে এগুলাই, দরকার পড়লে পেন টুল দিয়ে শেপ বানিয়ে নেবেন, আর কাটাকাটি করতে হলে শেপ বিল্ডার বা পাথফাইন্ডার। আলটিমেটলি এইগুলো লোগো বানানোর জন্য আপনার কোনো নতুন শেপের প্রয়োজন হয় না, বা টুলসের প্রয়োজন নাই। জাস্ট আপনাকে আপনার ব্রেইন খাটাতে হবে, রিসার্চ করতে হবে, কালার টালার দেখতে হবে, ফন্ট বের করতে হবে কোন ফন্ট মানায়, দেন আপনি জাস্ট লোগো বানাবেন, দ্যাটস ইট। ওই দিন আমার সবচেয়ে হাসি পেয়েছে একটা, কোথায় যেন গুলশান বনানীতে, আমি কোথায় যেন একটা দেখলাম, লোগোটা বানাইছে হচ্ছে এরকম, দেখেন একটা গ্রে কালারের ব্যাকগ্রাউন্ড, দেন এর উপরে টাইপ টুল নিয়ে, একটা কোম্পানির নাম ছিল কি যেন রেনে কি যেন নাম ছিল, নামটা মনে নাই, ধরেন আমরা আমাদের ওই কোম্পানির নামই দিলাম রিয়েল টপ। দেওয়ার পরে কি করছে জানেন, এটাকে করছে হচ্ছে চিকন, মানে এই টাইপের, কালার করছে সাদা, ফন্ট করছে ছোট, আনগ্রুপ, আনগ্রুপের আগে আমরা একটা কাজ করবো, এটাকে মাঝামাঝি বসায় দিয়ে লেটার স্পেসিং বাড়াই দিই, দেখেন এইটুক লোগো, এইটুকুই করছে, একটা লেখা লেখছে, লেটার স্পেসিং বাড়াই দিছে, আর হয়ে গেছে লোগো, বুঝছেন? আর দেখে খুব হাসি পেয়েছে, খুব মানে বড় সড়ো ব্র্যান্ড, ওটা নাম মনে করতেছে না,
আর আরেকটু যদি আপনি একটু ভুগিচুগি করতে চান, একটা স্ট্রোক, চিকন স্ট্রোক বসায় দেন, আরেকটু চিকন করবো আমরা স্ট্রোকটাকে। লেখাটার চেয়ে বেশি বড় হয়ে গেছে, আমরা লেখাটাকে শেপ বানাইনি, তাহলে অ্যালাইনমেন্টটা ইজি হবে। স্ট্রোকটাকে আরেকটু চিকন করবো আমরা, হয়ে গেল। আরেকটা ব্র্যান্ড লোগো, আমার খুব হাসি পেয়েছে লোগোগুলো দেখে। এখনকার যুগে এগুলোই চলতেছে, এখন যত সিম্পল আপনি লোগো বানাবেন তত ভ্যালু গেইন করবে জিনিসগুলো, যত পুকিচুকি বানাবেন তত ফ্লপ হয়ে যাবে। বুঝতে পারছি? বুঝছেন? সো এই হচ্ছে লোগো থিওরি। আর ফন্ট দিয়ে এডিট করে টাইপোগ্রাফি লোগো বানাতে পারেন, এরকম শেপ ব্যবহার করে লোগো বানাতে পারেন। আমি আপনাদেরকে এক দুইটা লোগোর লিংক দিব যেগুলো আপনারা শেপ ব্যবহার করে বানাবেন, বাট এরপরে দুইটা লোগো আমি দিব শেপ বানায় ব্যবহার, মানে শেপ ইউজ করে আর কি বানাতে হয়। হ্যাঁ, আর বাদ বাকি আপনারা কবে ক্লাস আমাদের নেক্সট? মঙ্গল, ফ্রাইডে। তিন 6টা লোগো আপনারা তৈরি করবেন, তার মধ্যে 2টা আমি দিয়ে দিব, বাদ বাকি 4-5টা যা পারেন সব আপনি রিসার্চ করবেন, যেভাবে বললাম খুঁজে বার করবেন। টাইপোগ্রাফির উপর হতে পারে, শেপ দিয়ে হতে পারে, যা মাথায় আসে রিসার্চে যা পাচ্ছেন সুন্দর করে ওটা দেখে দেখে বানাবেন। দেখে দেখে বানাবেন, দেখে দেখে মানে বুঝেন তো, মানে ধরেন আমি এইটা দেখে বানাতে চাচ্ছি, এই লোগোটা দেখে আমি একটা লোগো বানাবো, এটারে পাশে রাখবেন, এটা দেখবেন, এখানে বানাবেন। এমন না যে এটা রেখে ছবি রেখে এর উপরে বানাবেন, মানে আমি আর উদাহরণ দেখাই দিই আপনাদের। ছবির উপরে রেখে বানাবেন না, সোজা কথা, দেখে দেখে বানাবেন। টাইপোগ্রাফি হোক আর যাই হোক, বিয়ান্স থেকে খুঁজে বার করতে পারেন বহুত, যেমন রিয়েল এস্টেটের লোগোই দেখি আমরা, কত সিম্পল লোগো দেখেন। ইকুইটি, অ্যাপার্টমেন্টের ওই যে ছোট ছোট বক্স, অ্যাপার্টমেন্ট বানাইছে। এই লোগো ধরেন বানাবেন, এটার একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আপনার ডিজাইনে আসবেন, এখানে পাশে রাখবেন, দেখবেন ও কিভাবে বানাইছে, আপনি কিভাবে বানাবেন। এই লোগো বানানোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে, এখানে কি আছে বলুন তো? এই শেপটা দিয়ে কিন্তু ই বুঝাইছে, দেখছেন? শেপটা দিয়ে ই বানাইছে। আর প্রপার্টিজ যেহেতু, এটা দিয়ে আরেকটা মজার জিনিস হয়। আচ্ছা, আপনারা কখনো মানে বিভিন্ন প্রপার্টির ছবি দেখছেন? অনেক সময় ওই যে টিভিতে ছবি টবি দেখায় না, ড্রোন শট নেয় যে উপর থেকে প্লট প্লট দেখা যায়, ব্লক ব্লক। এটা চিন্তা করেন ওইভাবে দেয়া আছে, দেখেন এই যে এইটা একটা প্রপার্টি, এটা একটা প্রপার্টি, এটা একটা প্রপার্টি। থিঙ্কিং দেখছেন ওদের আইডিয়া, সুন্দর লোকটা। সেটা যেহেতু অ্যাঙ্গুলার শেপ আছে, কি করতে হবে আমাকে বলেন? এটা আপনারা জানেন অলরেডি, শিয়ার টুল দিয়ে বানাতে হবে, এন্ড প্রত্যেকটা কি হইতে হবে সমান, বলুন তো? কি হতে হবে? আপনাদের কি বোরিং লাগতেছে ক্লাস? কি ঘুমায় গেছেন? না ভাইয়া, অ্যাঙ্গেল থাকলে কি করতে হয় বলেন তাড়াতাড়ি? অ্যাঙ্গুলার ডিজাইন হলে কি মেইনটেইন করতে হয় আমাদেরকে? ভাইয়া কেমনে কোন মানে কত ডিগ্রি আছে সেটা হ্যাঁ, বের করতে হবে। তো এটা আপনাকে মেইনটেইন করতে হবে এই ধরনের অ্যাঙ্গুলার শেপ দিয়ে যদি লোগো বানান। তো প্রথমে আপনি একটা লোগো শেপ বানাই নিয়ে দেখবেন কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ওইটাকে এখানে রাখবেন, ওটা দেখে দেখে এটা দেখে দেখে বানাবেন পাশাপাশি রেখে। আমার কথা বুঝতে পারছেন? তো আপনারা লোগো কিন্তু এই যে উপরে আমরা যেভাবে বানাইতাম ওইভাবে রেখে বানাবেন না, দেখে দেখে বানাবেন। যে টাইপের ভালো লাগে, মেডিকেল, হেলথ, রেস্টুরেন্ট, রিয়েল এস্টেট, ইন্স্যুরেন্স, বহুত টাইপের লোগো আছে। আপনারা নিজে থেকে খুঁজবেন, বিহান্স থেকে রিসার্চ করবেন, ঘুরবেন, এগুলো লিঙ্ক দেওয়ার কিছু নেই, ঘুরে ঘুরে আইডিয়া বার করবেন। যে যতগুলো বানাতে পারেন বানাবেন, বাট মিনিমাম 6টা, এর মধ্যে থেকে 2টা আমি লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব গ্রুপে। অ্যাসাইনমেন্ট বুঝে গেছেন সবাই? 1000 বাই 1000 আর্টবোর্ড নিয়ে নেবেন, কিংবা 500 বাই 500 আর্টবোর্ড নিয়ে পার্সেন্টেজ বাড়ায় সেভ করবেন।
তাইলে হয়ে যাবে। কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকলে বলেন। বেসিক্যালি এইটাই ছিল আমাদের লোগো থিওরি, আর নেক্সট ক্লাসে আমরা মাস্কট লোগো তৈরি করব। অ্যাসাইনমেন্ট আজকে সব করতে পারি নাই, একটা সাবমিট করেছি, নেক্সট 2 উইকে সব সাবমিট করতে পারবো না। এক্সাম শেষে সাপোর্টের হেল্প নিয়ে কি করতে পারবো? সাবমিশন পারবেন। ব্রোশিয়ার ডিজাইনে একটু সময়টা বেশি লাগে। আমি জানি স্যার, কারণ এখানে পেজ বেশি। আচ্ছা, আমি তো ব্রোশিওর ডিজাইনে যে লিঙ্কগুলো বার করে রাখছিলাম, আপনাদেরকে ভাবছিলাম যে ইয়াগুলো দেখা দিব, আপনাদের কোনো প্রবলেম কোথাও পড়ছেন নাকি? সো এটা তো আমরা ক্লাসেই করছিলাম, এটাও আমরা ক্লাসে করছিলাম, তো এটা তো দেখানোর কিছু নাই। এটা করতে যা প্রবলেম ফেস করছেন কেউ? এই লাইনটা হবে স্ট্রেট, এটা বাঁকা হয়েছে মকআপের জন্য, সো আপনারা কিন্তু বাঁকা বানাবেন না, এই লাইনটা হবে স্ট্রেট। হ্যাঁ, আর এটা বানাইতে হবে আপনাদের হচ্ছে স্কোয়ার দিয়ে। কিভাবে বানাবেন দেখেন, আপনারা কেমনে বানাইছেন আমি জানি না, বাট জিনিসটা খুব সোজা, আমি জাস্ট একটা আইডিয়া দিই। একটা বক্স তৈরি করবেন, বক্সটাকে সুন্দর করে ঘুরায় দিবেন, এই পাশে ঘুরায় লাইন টুল নেবেন, এর মাঝ বরাবর একটা লাইন তৈরি করবেন। বানায় আমরা এই লাইন প্লাস এই বক্সটাকে কি করব, পাথফাইন্ডার এনে ডিভাইড, রাইট ক্লিক এন্ড আনগ্রুপ, হয়ে গেছে। আমাদের এই স্ট্রাকচার কিন্তু রেডি। কপি করে নিয়ে ছবিটা, তাইলে বুঝতে পারবেন পুরা দিন দুনিয়ার ছবি চলে। স্ক্রিনশট নিয়ে নিই, আমি এটা দেখাতে চাইছিলাম, ভুলে গেছিলাম। দেখেন দেখেন, তো বক্সটাকে 2 ভাগ করে নিছি আমরা এরকম পাথফাইন্ডার দিয়ে। এবার জাস্ট একটাতে দিবেন লাইটার কালার, একটাতে দিবেন ডার্কার কালার, এন্ড জাস্ট এই দুটো করবেন, কপি করে এখানে বসাবেন। ওকে, কপি করবেন, দুইটাকে নিচে বসাবেন। এইটা বানাইতেছি আমরা। হ্যাঁ, এন্ড এটাকে কপি করে নিয়ে যাবেন এখানে, এটাকে কপি করে নিয়ে আসবেন হচ্ছে নিচে, আর এইটা গেছে হচ্ছে, বুঝছেন কিভাবে বানাবেন শেপগুলা? না এরকম না তো, সরি, এই তিনটা তো হইলো না, এই দুটা হইলো। আচ্ছা, এখানে আরেকটা শেপ ছিল, এই দুটাকে কপি করে এখানে নামাতে হবে। এই তারপরে এইটাকে কপি করে আমাদের নিয়ে যেতে হবে উপরে, বুঝছেন? এভাবে বানাইছেন আপনারা? এটা হচ্ছে সহজ ওয়ে এটা বানানোর। পলিগন টলিগন দিয়ে বানাতে গেলে কষ্ট বেশি হবে এটাতে। ওকে, আর এই ট্রাইফোল্ডে দেখানোর মতো কিছু নাই, এগুলো আপনার ইয়া দিয়ে করা, শেয়ার টুল দিয়ে অ্যাঙ্গেল করে নিয়ে আপনি ইজিলি করতে পারবেন। এই ওকে, সো আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্টগুলো গ্রুপে দিয়ে দিচ্ছি, রেকর্ডিং স্টপ করে দিচ্ছি। কারো যদি কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকে স্টিল আমাকে বলতে পারেন, ভিডিও পাওয়া যাবেন একটু পরে প্লে লিস্টে। অ্যান্ড নেক্সট ক্লাসে আসবেন, নেক্সট ক্লাসটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা নেক্সট ক্লাসে একটা ক্লাস দিয়ে 5টা টপিক কভার আপ করবো। মনে রাখবেন, নেক্সট ক্লাসের একটা ক্লাস 5টা টপিক কভার আপ করতে হেল্প করবে। সো নেক্সট ক্লাসে মাস্ট বি জয়েন করবেন।